হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। ঢাকা সিটি পার্ক আজ বেশ উত্তেজিত হয়ে আছে। ৮ ঘন্টা জ্যাম পড়ে আছে সিটি পার্কের সামনে মেন রাস্তায়। সাধারণ জনগণ বিরক্ত, অশান্তিতে অধৈর্য হয়ে ড্রাইভার সহ জ্যামটাকে গালি দিতে শুরু করেছে। সিটি পার্কের সামনে ঢাকা ভার্সিটির গেট। এটা একটা জনবহুল রাস্তা। পার্ক, ভার্সিটির গেট, কর্পোরেশন অফিস সব মিলিয়ে ব্যস্ত রোড বলা যায়। 5টা মাইক্রোতে পুলিশ আসলো, কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না, কারণ এত জ্যাম, এত বিক্ষোভ মূলত ছাত্র জনতাই শুরু করেছে। রাস্তার মাঝপাশে অগণিত ছাত্ররা দাঁড়িয়ে আছে, দুপাশে সবকিছুই বন্ধ, দোকানপাটও খোলা নেই। দুপুরের কড়া রোদ, পুলিশগুলো ব্যারিকেডের বিপরীতে পাশে সেফ জোনে দাঁড়িয়ে আছে। সবার মনে প্রশ্ন, কেন এত বিক্ষোভ? এই মিশনের ইনচার্জ অনিক সাহেব, তার সাথে থাকা সহকারী কামলা বলল, স্যার আমি কি এগিয়ে যাব? না না না, এ ভুল করো না। ওদের একজন মরলে 10 জন চলে আসবে, আর আমাদের পুলিশ মরলে বাকি পুলিশেরা পরিস্থিতি ঠান্ডা না হলে এগিয়ে যাবে না। পরিবেশ এখন পুরো ছাত্রদের কন্ট্রোলে। অপেক্ষা করো, দেখি কি। কিছু হবে না, আমি যাচ্ছি। না যেও না। আমরা ফায়ার করলে সমস্ত গুলির হিসেব দিতে হবে, আর ওরা ফায়ার করলে সেটা অবৈধ হলেও ওদের কোনো হিসেব নেই। অপেক্ষা করতেই হবে। কিন্তু স্যার আমাদের কাছে পুলিশ পাওয়ার আছে। সরি স্যার, যাচ্ছি। কামরা কথাটা বলে বেরিয়ে আসলো। সে পিস্তল হাতে একাই এগিয়ে যেতে থাকলো সামনে। ঠিক তখনই ওর সামনে ককটেল এসে পড়লো কয়টা। তা ফাটার আগে কামরা দৌড়ে এসে অনিকের কাছে এসে বসলো। অনিক বললাম না যেও না। আমি অফিসার হয়ে কিছু করছি না, আর তুমি সাহস দেখাও। সরি স্যার, কিন্তু ওদের এত সাহস কেন? সবটা হচ্ছে আবিরের জন্য। মানে আবির হাসান বর্তমান ছাত্রনেতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাত্র সমাজকে এমনভাবে বানিয়েছে, প্রশাসনও এখন ভয়ে থমকে আছে। এখন ওদের সাথে কথা বলবে কে? অনিকের কথা শেষ হয় ঠিক তখনই একটা গাড়ি এসে দাঁড়ালো ওর পাশে। এসটিভি নিউজের গাড়ি, মানে সাংবাদিক এসেছে। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। অনেক মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা হাতে মাইক আর ক্যামেরা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকেই অনেক বলল, এক্সকিউজ মি, সামনে আগাবেন না, ওরা। মেয়েটা একবার ঘুরে তাকালো। অনিকের পাত্তা না দিয়ে সে এগিয়ে যায় সামনে। দূরে রাস্তার উপরে বসে আছে ছাত্র জনতা, সবাই সামনে। মাথায় আর হাতে ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে আবির। কয়েকটা ছেলে কিছু ছুঁড়ে মারতে চাচ্ছিল মেয়েটার দিকে, কিন্তু আবিরের পাশে থাকা অর্ক হাত উঁচু করে থামিয়ে দেয়, কারণ তারা চেয়েছিল যেন সাংবাদিক আসুক। মেয়েটার সোজা হেঁটে ওদের সামনে যায়। পেছনে মেয়েটার সহকারী নমান দাঁড়িয়ে। নমানের হাতে ক্যামেরা দিয়ে মেয়েটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আপনারা সবাই দেখছেন এসটিভি, আর আমি পূজা সেন। এসেছি সিটি পার্কের সামনে মেন রাস্তায়। আজ ভোর রাত থেকে অবরোধ করে রাখা হয়েছে রাস্তা। এখনো আসল কারণ জানা যায়নি। কারণ জানতে চলে এসেছি আমি। আবির পূজার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চুলগুলো মাথার উপরে বেশ সুন্দর করে বাঁধা, চোখের ভুরু যুগল কাজলে আঁকা, চোখের পাতা যুগল সুন্দরভাবে সাজানো। পূজা এগিয়ে আসে আবিরের কাছে। আবিরের সামনে বসেই বলল, দর্শক, আপনারা দেখছেন লাইভ এসটিভি। আমরা ছাত্রনেতা মিস্টার আবিরের কাছে প্রশ্ন করব। আবির, আপনি কেন এখানে অবরোধ করছেন? জানেন তো সাধারণ মানুষ কত ভোগান্তিতে আছে? আবির কোনো উত্তর দেয় না। অপলোক কেবল পূজার দিকেই তাকিয়ে আছে সে। পূজা আবিরের চোখের দিকে তাকায়। আবির তার মুখের দিকে তাকিয়ে আছে। কিছুটা লজ্জা পায় পূজা, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবারও প্রশ্ন করে, আপনারা কেন রাজপথে নেমেছেন? ঘটনা আমাদেরকে বলুন। কেন নামবো না? কেন অবরোধ করবো না? মাস্তানের ভাইকে যখন ভার্সিটি থেকে বের করে দেয় অধ্যাপক, তখন সেটা নিয়ে নিউজ হয় না। মাস্তান এনে স্যারকে অপমান, প্রাণী মারার হুমকি সহ গুরুতর আহত করে পার্কের ভিতরে ফেলে রাখে, সেটা নিয়ে নিউজ হয় না। একটা শিক্ষককে কেন ভার্সিটি থেকে তুলে এনে পার্কের ভিতরে নিয়ে যেয়ে আদমার করে রাখে? শিক্ষক বলে কি ছাত্রদের শাসন করতে পারবে না? কিছু বলতে পারবে না? তন্ময় যখন ভার্সিটিতে মিমের ওড়না টেনে নিয়ে চলে যায়, রুমে যাওয়ার কথা বলে, তখন সেটা নিয়ে কিছু হয় না, তাই না? মিম বিচার দিলে স্যার এসে তন্ময়কে চট দিলে স্যারকে মারার হুমকি দিয়ে বেরিয়ে যায়।
তারপর মাস্তান এনে স্যারকে মেরে রেখে গেল। সেই সময় মিডিয়া পুলিশ কোথায় ছিল? আবির করে কথা বলেনি। আবিরের পাশে থাকা অর্ক এতক্ষণ কথাগুলো বলছিল। অর্কের মুখের সামনে মাইক্রোফোন ধরে রেখেছে পূজা। আবির তখনও পূজার দিকেই তাকিয়ে আছে। পাশে বসা কাব্য নামের ছেলেটা আবিরের কানের কাছে মুখ এনে বলে, ভাই কিছু বলো, তুমি রিপোর্টারের দিকে তাকিয়ে আসো কেন? পূজা হাত চোখে আবিরের দিকে তাকালো। আবির ঘাড় কাত করে পূজার দিকে চেয়ে আছে। পূজা অর্কের দিকে তাকিয়েই বলল, আপনাদের আহত কে করেছে? কে করবে? ওই মাস্তানেরা। আমরা ছিলাম না। আমাদের ভাই আবির সমাধানের জন্য গিয়েছিল, কিন্তু ওরা ভাইকে এই অবস্থা করে। আমরা চাইলে পুরো মাস্তানদের মেরে ফেলতে পারতাম, কিন্তু ভাই নির্দেশ, কোনো খুনাখুনি নয়, শান্তি দরকার। কিসের শান্তি? সাধারণ জনগণ কত ঘন্টা ধরে জ্যামে আটকা আছে। আপনাদের শান্তি দরকার, তাহলে মানুষকে কেন অশান্তিতে রাখছেন? আমরা এখন সমাধান চাই। পূজা বসা থেকে উঠে দাঁড়ালো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা শুরু করলো, দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এখানে কী কারণে অবরোধ করা হয়েছে। ঘটনা এমন যে ভার্সিটির প্রিন্সিপাল একটা মেয়ের ওড়না কেড়ে নেওয়ার অপরাধে তন্ময় নামের ছেলেকে শাস্তি স্বরূপ সম্মুখে চড় দেয়, ভার্সিটি থেকে বের করে দেয়। তন্ময় প্রতিশোধ নিতেই স্যারকে তুলে নিয়ে মারধর করে। এই জন্য ভার্সিটি সহ ঢাকা সিটিতে সব স্কুল কলেজে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের ছাত্রনেতা আবিরকে নিয়ে মিছিলে নেমেছেন। ঘটনাক্রমে জানা যায় আবিরকেও তারা আহত করেছে, কিন্তু জনগণের দুর্ভোগ লেগেই আছে। দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী নিউজের জন্য। আমি পূজা, STV, ঢাকা ভার্সিটি রোড। পূজা নিজের কথা শেষ করে ঘুরে আবিরের দিকে তাকায়। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। পিছনে থাকা সবাই আবিরের সাথে উঠে দাঁড়ায়। পূজা আস্তে গলায় বলল, মিস্টার, সাধারণ জনগণকে কষ্ট দিয়ে এটা করা উচিত না, মিছিল সরান। আবির পূজার দিক থেকে চোখ না সরিয়েই বলল, তুমি বললে তো মিছিল কেন, সব সরাতে পারি। পূজা অবাক হয়। প্রথমবার কথা হচ্ছে লোকটার সাথে, আর এমন সিচুয়েশনে আবির পূজাকে এভাবে কথা বলবে? পূজা একদমই অ্যাকসেপ্ট করেনি। পূজা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মাস্তানদের কাছে মার খেয়ে ডায়লগবাজি করেন? মাস্তানটা তোমার আত্মীয় হয় মিস, তাকে মারলে তুমি কষ্ট পেতে? শাট আপ। এক্সকিউজ মি মিস পূজা। পূজা ঘুরে দাঁড়ায়, পিছনে আর তাকালো না। সেখান থেকে হন হন করে চলে আসে সে। আবির জোরেই বলে, মিছিল এখানেই শেষ, সবাই রাস্তা ছাড়ো, বাকিটা আমি দেখে নেব। সবাই আবিরের কথা শুনে সেখান থেকে চলে আসে। আবিরের কাছে এসে দাঁড়ায় কাব্য, অর্ক, রাতুল আর কাব্য বলল, ভাই একটা জিনিস বুঝলাম না, তুমি রিপোর্টারের দিকে তাকিয়েছিলে কেন? মেয়েটা কেমন যেন অন্যরকম মায়াবী, এতটা আকর্ষণ সৃষ্টি করেছিল, আমি কিভাবে কথা বলবো, সব কিছু যেন ফ্রিজ হয়ে যায়। মেয়েটা কে রে? পূজা নাম, পুরো নাম পূজা সেন। আরে সেটা তো জানি, রিপোর্টার তো এখানে এসেই নাম বলেছে। আমাদের ভার্সিটিতেই তো পড়ে, লাস্ট ব্যাচ, মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ও, তন্ময়ের মানিব্যাগে ফ্যামিলি ফটো দেখেছিলাম একটা, সেখানেই পূজা ছিল। ভাই কি বলবো, পূজার দিকে তাকাতে কেউ সাহস পায় না। ওর বাবাকে তো জানো নিশ্চয়ই, প্রজিত স্যারের মেয়ে পূজা সেন। আবির থেমে যায়। প্রজিত নামটা শুনে আবির যেন থমকে দাঁড়ালো। তবে কিছু সময় পর মুচকি হেসেই বলল, পূজা তাহলে হিন্দু? আরে হিন্দু সেটা তো পরের কথা, আগে প্রজিত স্যারকে সামলাও। ব্যাপার না, পূজা হিন্দু। আচ্ছা ধর, ভালোবেসে পূজাকে বললাম আমার জন্য মুসলিম হতে, সে হবে? ভাই এসব কি ধরনের মজা? কত মেয়ে আছে, আরশিয়া, নেহা, নীলা, জান্নাত, আরও কত। কই ওদের সাথে এসব ভাবনা চিন্তা করবা? তা না করে পূজাকে নিয়ে পড়েছ। কতগুলো ফ্যাক্ট সামনে আসবে। 1, পূজা অন্য ধর্মের, মানে সে মুসলিম নয়। 2, সে প্রজিত স্যারের মেয়ে, প্রজিত স্যার ক্ষমতাশালী মাস্তান ও লিডার। 3, পূজা তোমাকে রিজেক্ট করে দিবে। লিডার মাস্টার এসব ব্যাপার না, বাদ দে, পরে দেখা যাবে। ওরা সবাই কথা বলতে বলতে যেতে থাকে। ওদের কথার উপর বেসিক করে বলা যায় পূজাকে প্রথম দেখাতে আবিরের ভালো লেগে যায়। পূজাকে সেটা ওর বেশি জানার প্রয়োজন নেই। পূজা যেন তাকে ভালোবাসে সেটাই করতে প্রস্তুত আবির। আর পূজা, সে হলো প্রভাবশালী একজন ব্যক্তির মেয়ে, তার উপর অন্য ধর্মের।
পূজা সন্ধ্যার সময় বাড়িতে আসলো। সবাই প্রার্থনা করার জন্য প্রস্তুত হচ্ছে। দেবীর পূজায় সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পূজা হাতে মুখে পানি দিয়ে শেষ লাইনে যেয়ে দাঁড়ালো। ওর ছোট্ট ভাই প্রান্তর পাশে দাঁড়ালো। প্রান্ত বলল, দিদি তুই এখন এসেছিস? বাবা তোকে খুঁজছিল, জানিস না তোকে বাইরে তেমন থাকতে দিতে চায় না। চুপ থাক, হাত ওঠা, মন্ত্র বলতে থাক। তুই চুপ থাক। ঠিকঠাকভাবে প্রার্থনা কর, না হলে তোর জন্য আনা চকলেটগুলো পাবি না। আমার জন্য কি আনছিস? পূজা আজ চোখে পাশে তাকায়। তন্ময় দাঁড়িয়ে আছে। তন্ময়ের পাশে এসে কথাটা বলল। পূজা তন্ময়ের দিকে কিছুটা বিরক্তি নিয়ে তাকালো। তন্ময় হাসতে থাকে। আমি তোর জন্য কি আনবো? তুই কি বাচ্চা নাকি? বাচ্চা তো, তোর জন্য বাচ্চা হলাম, সমস্যা কি? চুপ কর, ভার্সিটিতে যে মাস্তানি করে বেড়াস, বেয়াদব একটা। এটা তো ডেমো ছিল। যাই হোক, প্রথম দিন চাকরির কি করলি? অফিসে কেউ কিছু বললে আমার নাম বলবি, আমাকে ডাকবি, সোজা যে বুঝিয়ে দেব তোকে কেউ কিছু বললে তার শাস্তি কি হয়। বাবার মতো কথা বলিস না, শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি। তাহলে কি বরের মতো কথা বলবো? উফ, আবার? পূজা আরো কিছু বলতে চাচ্ছিল, তখনই প্রার্থনা শেষ। একান্নবর্তী পরিবার বলা যেতে পারে সেন বাড়ি। প্রদীপ সেনের কথা মতো বাড়ির সবাই চলে। ওনার ওপরে কেউ কথাই বলে না। বাড়ির ভিতরে নয় শুধু, বরং বাড়ির বাহিরেও ওনার আদেশ সব সময় সবাই শুনে চলে। রাজনৈতিক দিক হোক বা সাম্প্রদায়িক কিংবা আন্ডারওয়ার্ল্ড। প্রার্থনা শেষে পূজা নিজের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে প্রদীপ সাহেবের মুখ থেকে নিজের নাম শুনতে পায়। পূজা, এদিকে এসো। এতক্ষণ কোথায় ছিলে? জানো তো আমরা কত ধর্মভীরু, কতটা ধর্ম মানি আমি। এই তোলাটা যত হিন্দু পরিবার আছে সবার থেকে আমি ধার্মিক, এটা সবাই জানে, তাই নিয়ম মেনে চলবে। আরও একটা জিনিস মনে রাখবে, প্রেম ভালোবাসা এসব এলাও না। আমি এসব সহ্য করতে পারি না একদমই। এই তো সেদিন একটা ছেলে আমাদের দলের একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, খুঁজে বের করে তার 2 হাত কেটে নিয়েছি। সবাইকে বলেছি কথাটা, নিজেদের মতো চলো, তবে নিয়ম যেন না ভাঙে। আরে কাকা বাবু, পূজা তো নতুন চাকরি। জানি, আর সারাদিন লাইভ কাট দেখেছি টিভিতে। আর তন্ময়, তুমি যা করে বেড়াচ্ছ তা কিন্তু হতাশাজনক। টিচারদের গায়ে হাত তোলা ঘোর অন্যায়। পূজা দাঁড়িয়ে কেন? যাও ভিতরে যাও, প্রসাদ নিয়ে যাও। পূজা থালা থেকে এক টুকরো প্রসাদ নিয়ে দৌড়ে উপরে ঘরে চলে আসে। বিছনার উপর ব্যাগ রেখে জোরে এক শ্বাস নেয়। পরে টেবিলের দিকে চোখ যায় ওর। প্রমিত্রা দিদির ছবির দিকে তাকিয়ে থাকে সে। ওনার বড় বোন ছিল প্রমিত্রা। কিন্তু হঠাৎ প্রান্ত চিৎকার শুনতে পায় পূজা। দি চকলেট দে। ওই, তুই ছেলে হয়ে চকলেট খাস কেন? কি বলিস? আমি না বাচ্চা ছেলে, বাচ্চারা চকলেট খায়, দে বলছি। প্রান্ত পূজার ব্যাগ থেকে চকলেট নিয়ে দৌড়ে চলে যায়। পূজা আর কি করবে, ওয়াশরুমে যেয়ে চান করে নিল। চান শেষে রিদিকে কফি বানাতে বলে। রিদিতি হলো বাড়ির কাজের মেয়ে, পূজা থেকে বয়সে একটু বড়। কাজের মেয়ে হলো পূজার সাথে বেশ সখ্যতা রিদিতির। এই জন্য রিদি জানে পূজার গোসল শেষ করে কফি দরকার হবে। ঋতু কিছু সময় পর কফি এনে পূজার হাতে দিল। পূজা আর রিদি 4 তলা বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর আজকে কেমন কাটালি? ভালোই। জানো রীতিদি, একটা ছেলে না আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। ও মা, কে? কোন ছেলে? ওই যে আবির আছে না, যার ভিডিও দেখলে টিভিতে, যার সাথে কথা বলতে গিয়েছিলাম। ও, ছেলেটার নাম আবির? আবির মানে রং। আলপনা করা হচ্ছে তোমার মস্তিষ্কে, তাই না? না না, কি যে বলো তুমি। পূজা কফির মগে চুমুক দিয়ে বাহিরে তাকালো। রাস্তার পাশে ওদের বাড়ি। পূজা রাস্তার দিকে তাকাতে চোখ আটকে গেল ওর। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সেই রাস্তার দিকে। রীতিও পূজার দৃষ্টি অনুসরণ করে তাকায়। একটা ছেলে দাঁড়ানো পূজার দিকেই তাকিয়ে আছে। রীতি ছেলেটার দিকে তাকিয়েই বলে, আবির তো শুধু পূজার মস্তিষ্কে আলপনা ছড়াচ্ছে না, সে তো বাড়ির সামনে এসে হাজির। পূজা দেখতো, ছেলেটার চোখ দুটো কি সুন্দর মায়াবী। আমার দিকে তাকায় না কেন? আহা, কষ্ট চাকা খেয়ে গেলাম রে। পূজা তাড়াতাড়ি বেলকনির পর্দা নামিয়ে ঢেকে দেয়। তারপর কফির মগ রীতির হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। রীতিকে বলে, যাও এখন, আমার স্টাডি আছে।
রীতি কিছুই বলে না, সেখান থেকেই চলে যায়। আবির বাইকের উপরে বসেছিল সন্ধ্যা থেকে। পূজার প্রতি হঠাৎ এমন অন্যরকম টান, আবির নিজেই তার সমাধান খুঁজে পাচ্ছে না। তবে পূজাকে আবার দেখায় নিশা তাকে এখানে এনেছে। যাই হোক, কি হতে যাচ্ছে আগামীতে? হিন্দু মেয়ের প্রতি মুসলিম ছেলের এই অন্যরকম অনুভূতি কি হতে পারে? অনেক থানা চেয়ারে বসে আছে। গত দুদিনে শহরে টিচারকে মারা নিয়ে বেশ ঝামেলা চলছে। ঠিক তখনই অনিক শুনতে পেল। ভিতরে আসবো অনেক সাহেব? অনেক তাকে দেখে আবির আর তার লোকজন দাঁড়িয়ে আছে। অনেক বড় একটা ঢোক গিলেই বলল, জি আসুন, বসুন আবির সাহেব। থ্যাঙ্কস। তন্ময় নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস করব, জলদি সেটা লিখুন। মানে অজিত স্যারের ভাইপোর নামে কেস? দেখুন আবির সাহেব, আপনার কথা বলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। অভদ্র আমরাও হতে পারি, কিন্তু ভদ্রভাবে বলেছি কেস লিখুন। আচ্ছা, কেন নিজেদের বিপদ আপনারা ডেকে আন? অফিসার লিখুন, তন্ময় বিশ্ববিদ্যালয়ের টিচারকে মারধর ও ভার্সিটির একটা মেয়েকে হেনস্থ করার জন্য ছাত্রনেতা আবির্বাদী হয়ে কেস করছি। তাকে থানায় দেখতে চাই। বিপদ কে কার ডাকে সেটা না হয় পরে দেখা যাবে। আবির কথাটা বলে থানা থেকে বের হলো। সবাই ওর পিছনেই আছে। আবির থানা থেকে বের হতেই নিউজ রিপোর্টারের গাড়ি দেখতে পায়। অর্ককে বলে, ওইটা না পূজার চ্যানেলের গাড়ি, এদিকে কোথায় এসেছিল? উফ ভাই, আবারও পূজা। পূজার ঠিকানা ম্যানেজ করে কোথায় গিয়েছিলে? বাড়ির আশেপাশে ঘুরেও লাভ নেই। পূজার ব্যাকগ্রাউন্ড খুব ভালো, দরকার ছাড়া ছেলেদের সাথে মেশে না, কথাও বলে না। আর বয়ফ্রেন্ড, কোনো ছেলেকে সে সুযোগই দেয়নি। এটা তো ওর দিক। বাকি থাকলো প্রচিত সাহেবের কথা। উনি অন্য সব কিছু ছাড় দেবে, কিন্তু পূজার ব্যাপারে কোনো ছাড় নেই। একটাই মেয়ে ওনার, মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। এটাও না হয় ঠিক আছে, কিন্তু তোমার মনে রাখতে হবে পূজা আমাদের ধর্মের না। সব মিলিয়ে পূজা তোমার না। কেন রে, হিন্দু মুসলিম কি ভালোবাসা যাবে না? এটার কোনো পরিণতি নেই ভাই, হয় ছাড়ো না হয় মরো, এটাই হবে। পূজা আমাকে ভালোবাসবেই, আর আমরা নতুন করে প্রেমের ইতিহাস করব, দেখে নিস। হ্যাঁ, ইতিহাসে লেখা হবে ব্রোকেন হার্ট। প্রেমের ইতিহাস লেখা হবে। চুপ থাক তোরা, আমি আসছি। বাইক দে অর্ক তোর। আবির কথাটা বলে অর্কের বাইকে গিয়ে বসলো। অর্ক চাবি ছুড়ে দেয় আবিরের দিকে। পূজাদের গাড়ির পিছনে যেতে থাকে আবির। নোমান বসে আছে সামনের কাছে দেখে আবির বাইক নিয়ে ওদের পিছনেই আসছে। নোমান আস্তে গলায় পূজাকে বলল, কি ব্যাপার আবির সাহেব, এদিকে কোথায় যাচ্ছেন? আবির কই? ওই যে গিলাসে তাকা, দেখতে পাবি। পূজা তাকালো সেদিকে। আসলে আবির বাইক নিয়ে আসছে পিছু পিছু। পূজা বুঝতে পারছে না কি করবে। আবির ওদের গাড়ি ক্রস করে সামনে গেল। গাড়ির সামনে এসে হাতে সিগন্যাল গাড়ি রাখতে বলল। নিউজের লোকেরা আবিরকে এমনিতেই চেনে। আবিরের গায়ে কালো পাঞ্জাবি, সাদে পাজামা, চুলগুলো বড় বড়, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। নমান গাড়ি থামালো। আবির বাইক থেকে নেমে গাড়ির কাছে আসলো। পূজাও নামলো গাড়ি থেকে। আবির পূজার দিকে তাকালো। বেশ জোরে বাতাস বইছে। পূজার গায়ে 3 পিস ড্রেস, ওড়নাটা এক পাশ করে রাখা। বাতাসের জন্য কিছু চুল ওর মুখের উপরে এসে পড়া শুরু করেছে। আবির তাকিয়ে থাকে পূজার দিকে। পূজা বলল, এক্সকিউজ মি, আপনি কি কিছু বলবেন? আমি একটা নিউজ করতে চাই। কিসের উপর? চুরি হয়েছে। এখানে কেন? থানাতে যান। কিভাবে চুরি হয়েছে সেটার কথা তো শুনবেন, নিউজ বানাবেন তাই না? তা কি চুরি হয়েছে আপনার? মন চুরি হয়েছে। মন? ফাজলামো করেন না তো, পত্রিকার হেডলাইনে লিখবেন, ছাত্রনেতা আবিরের মহামূল্যবান মনটা চুরি হয়ে গেছে। আপনার তো থানাতেও যাওয়ার দরকার নেই, এমনকি আমার কাছেও না। আপনার ডক্টর দেখানো দরকার। এদিক দিয়ে সোজা যাবেন, সামনেই ভালো একটা হসপিটাল আছে। সেখানে আমার পরিচিত অনেক ডাক্তার আছে, ওনারা বেশ দক্ষ। বলবেন মাথায় সমস্যা হয়েছে, উল্টোপাল্টা ভাবনা আসছে। নোমান, গাড়ি স্টার্ট করো। পূজা কথাগুলো বলেই গাড়িতে উঠে বসলো। পূজার দরজা আটকাবে ঠিক তখনই খেয়াল করে আবিরের হাত ঘড়ির সাথে আর ওড়না আটকে গেছে। পূজা ওড়নাটা টান দেয়। আবির এক টানে পূজার সামনে এসে দাঁড়ালো। আর একটু সামনে জোরে টানতে আবিরের ঠোঁট পূজার গালে যেয়ে পড়ত। পূজা বুঝতে পারে একটু সরে গেল। আবির মুচকি হাসল। ऊपरवाला जो देता है वो सब कुछ एक साथ ही देता है,
ये जानती हो? পূজা করে কথাই বলল না, সে ওড়নাটা ছাড়িয়ে নিল, দরজা আটকে দেয়। নমান গাড়ি চালাতে শুরু করলো। আবির সেখানে দাঁড়িয়ে থাকে। নমান প্রশ্ন করে পূজাকে, আবিরের সাথে আপনারাও কি চললেন? কি চলে মানে? না কিছু না। পূজা চলে যায় তার গন্তব্যে। অর্করা আবিরের পিছনে এসে দাঁড়ালো। ওরাও এতক্ষণ আবিরের পিছনেই ছিল। আবির এই পাগলামিতে কি যে হবে ওরা আন্দাজ করতে পারলেও আবির তা পাচ্ছে না। আবির বলল, পূজা আমাকে ভালোবাসবে। তোরা বরণডালা রেডি করে রাখিস। ভাই, সামনে ছাত্র নির্বাচন, সেদিকে ফোকাস দাও। আর পূজা হলো বাগানের সেরা একটি ফুল, যেটা শুতে গেলে হাতে কাঁটা ফুটবে, সেই কাঁটা বের করা অসম্ভব। চুপ কর তোরা, কথায় একটু উৎসাহ দিবি, তা না করে এমন করছিস। চল ভার্সিটিতে ফেরা যায়। সবাই ভার্সিটিতে আসলো। তন্ময়রা দাঁড়িয়ে আছে। আবির বাইক চালিয়ে ওদের সামনে এসে থামলো। ভার্সিটির ভিতর সবকিছু ঠিকঠাক থাকে আবিরের জন্য, কারণ এখানে থাকা আবিরের জন্য প্রতিটা স্টুডেন্ট টিচার থেকে র্যাগিং থেকে মুক্ত। আবির আছে বলে কত ছেলে মেয়ে অর্ধেক ফিস দিয়ে এক্সাম দিতে পারে, কিন্তু তন্ময়ের ব্যাপার আলাদা। চাচার পাওয়ার নিয়ে যখন যা খুশি করে। আবির কখনো এসব জানতো না। আবির বাইক থেকে নেমে তন্ময়দের কাছে আসলো। তন্ময়ের সাথে থাকা ছেলেগুলো উঠে দাঁড়ালো, কিন্তু তন্ময় বসে থাকে। আবির তন্ময়ের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা উঠলি কেন? আরে কোথাকার কোন বাচ্চা ছেলে আসছে, তাকে দেখে উঠে দাঁড়াতে হবে? তন্ময়, এতদিন যা করেছিস সেসব ভুলে যা। এখন থেকে ভার্সিটিতে থাকতে হলে আমার আইন মেনেই তোকে চলতে হবে, এটাই নিয়ম। রুলস ব্রেক করলে এর ফল অনেক খারাপ হবে। আবির রাইট পছন্দ করে, রুলস ব্রেক নয়। রিয়েলি? আমাকে তোর কথা মতো চলতে হবে? হাউ ফানি ম্যান! মনে নেই তোকে পিটিয়েছিলাম? আবির দুটো জিনিস বলে না, কেউ আমাকে ছেড়ে গেলে আর কেউ আমার ইগো হার্ট করলে। যাই হোক, কখনো কখনো একটু মার তো খেতেই হয়, বুঝবি না তুই? যা বললাম সেটা মানবি। আর যদি না মানি তো? তোকে তারপর থেকে ভার্সিটিতে কেউ দেখবে না। তোকে আমি? তন্ময় কথাটা বলে আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরল। পিছনে থাকা আবিরের লোকেরা এগিয়ে আসে। আবির থামিয়ে দেয়, কারণ তখন পুলিশের গাড়ি চলে এসেছে সেখানে। আর পুলিশের জিপে অনেক বসে আছে। অনেক গাড়িটা ওদের পাশেই রাখলো। আবির তন্ময়ের হাত ধরে কলার থেকে হাত সরিয়ে নেয়, মুচকি হেসেই বলে, বাচ্চার মতো থাকবি। ইটস নট ইউর পিস, ইটস মাই পিস। জাস্ট ছক্কা হবে, যা থানায়। তন্ময়, চলো আমাদের সাথে। টিচারকে মারধর, মেয়ের সাথে খারাপ আচরণের জন্য তোমাকে থানায় যেতে হবে। থানায় কেন? ওই যে সেদিন টিচারকে মারধর অপরাধে থানায় যেতে হবে। তা আমার নামে থানায় মামলা করেছে কে? আবির করেছে। চলো এবার। 1 মিনিট অফিসার। তন্ময় কথাটা বলে আবিরের কাছে এসে দাঁড়ালো। আবিরের কানের কাছে মুখ এনেই বলল, কাজটা ফলো করলি না, রেডি থাকিস, এর জবাব খুব তাড়াতাড়ি পাবি। আমি অলওয়েজ রেডি। আবির কথাটা বলে মুচকি হাসলো। অনেক তন্ময়কে নিয়ে গাড়িতে ওঠায়। ভার্সিটির সবাই এদিকে তাকিয়েছিল। আবির যে সবাইকে বাইকের উপরে বসে ফোন অন করে ইউটিউবে সার্চ দেয় পূজাদের চ্যানেল। পূজা যত ভিডিও ক্লিপ আছে সবগুলো আবির দেখতে থাকে। হঠাৎ রাতুল বলল, ভাই মনে হচ্ছে অনেক বড় ঝামেলাতে পড়বো। তন্ময় একটা কুত্তা, খাবল দেবেই। আরে যা হবে পরে দেখা যাবে, ওদিকে দেখা। অর্কের হাতের সজায় সবাই ঘুরে পিছনে তাকালো। একটা মেয়ে বসে আছে। প্রথম বছর হবে হয়তো মেয়েটি। দূরে বসা, মাথা নিচু করে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, মুখে পানির রেখা লেগে আছে, সেটা বেশ বোঝাই যাচ্ছে। আবির বলল, কে মেয়েটা? মনে হচ্ছে তো নতুন। আচ্ছা দাঁড়া, দেখে আসি। আবির কথাটা বলে মেয়েটার দিকে আসে। কিছু সময় হাঁটার পর মেয়েটার সামনে এসে দাঁড়ালো। আবির পাশে বসে প্রশ্ন করলো, নাম কি তোমার? মেয়েটা মাথা উঁচু করে তাকালো। আবিরকে বসে থাকতে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। আবির মুচকি হেসেই বলল, এসবের কোনো প্রয়োজন নেই, বসো। কাঁদছো কেন তুমি? কোনো দিকে কোনো প্রকার খেয়াল নেই, কেঁদেই চলেছ। নাম কি তোমার? কিছু হয়নি ভাইয়া। বলো আমাকে। আসলে ক্লাস টেস্ট এক্সাম, সেখানে ফিস 300 টাকা ধরা হয়েছে। প্রথমে ভেবেছিলাম টাকা দিতে পারবো, পড়াশোনা করছিলাম অনেক, কিন্তু শেষে এসে টাকা। মাত্র 300 টাকা? শেষে এসে কি হয়েছে? তেমন কিছু না, ম্যানেজ করে নিতে পারবো।
খুব ভালো। তা বাবা কি করে? নীরা থামলো, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আবির 500 টাকার একটা নোট বের করে নীরার পাশে রাখে। আবির উঠে দাঁড়ায়, নীরা টাকার দিকে তাকিয়ে জোরেই বলল, বাবা পঙ্গু, ছোট বোন আছে আমার। 300 টাকা আমি 1 মাস ধরেই জমিয়েছিলাম, কিন্তু গত দিন বাবার ঔষধ দরকার ছিল, সেটা দিয়েই কিনেছিলাম। কারোর থেকে করুণা চাই না আমি, দানও লাগবে না আমার। তোকে দান করছে কে? তোর বড় ভাই তোকে দিয়েছে, এটাকে দান বলে না। আবির হেসে সেখান থেকে চলে গেল। নীরা অবাক হয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পাশে পড়ে থাকা 500 টাকার নোট হাতে গুঁজে নেয়, তারপর দৌড়ে ক্লাসের দিকে চলে যায় নীরা। তন্ময় জেলের ভিতরে দাঁড়িয়ে আছে, ভিতরে আরো 2 জন কয়েদি। তন্ময় জোরে চিৎকার করে বলতে থাকে, ওই অফিসার, আমাকে ছেড়ে দে। তোর প্রাণের মায়া থাকলে ছেড়ে দে রে। আমার কাকাবাবু আসলে তোকে মেরে ফেলবে। ভগবান না চাই আমি রেগে গেলে তোকে থানাতেই মেরে ফেলবো। হাবিলদার, 5 টাকা দামের একটা রুটি কিনে আনুন। একটা কুকুর একটু বেশি ঘেউ ঘেউ করছে, রুটি দিয়ে দেখেন থামে কিনা। অনেক, তোকে আমি পরে দেখে নেব। কুত্তার বাচ্চা ছাড় আমাকে। জানিস না কাকে ধরে এনেছিস? মেরে ফেলবো তোকে, আগে মারবো তোদের আবির শালাকে। অনেক আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু এখন এমপি প্রজিত সাহেব থানাতে প্রবেশ করে, সাথে উচ্চ পর্যায়ের লোকজনও আছে। অনেক বসা থেকে উঠে দাঁড়ালো। প্রজিত সাহেবের কপালে তিলক সবসময় থাকে। অনেককে দেখেই বলল, নমস্কার অফিসার, আমার ভাইয়ের ছেলেকে ধরে আনছেন, ভালোই করছেন। তা ওকে ছেড়ে দেবেন না? তন্ময়ের আমরা এসেছি ঢাকা সিটি থানায়। ভার্সিটির টিচারকে মারার অপরাধে অফিসার অনেক সাহেব তন্ময়কে ধরে এনেছে। তন্ময়কে ছাড়ানোর জন্য আমাদের সম্মানিত এমপি সাহেব এসেছে। আমি পূজা আসি লাইভে, এসটিভি সিটি থানা, ঢাকা। সবাই ঘুরে পূজার দিকে তাকায়। এখানে মিডিয়াও হাজির। প্রজিত সাহেব পূজার দিকে তাকালো। পুলিশদের বলল, থানার ভিতরে ক্যামেরা বন্ধ করতে বলেন অফিসার। প্রজিত সাহেবের কথা মতো কয়েকটা পুলিশ এসে জোর করে পূজা থেকে ক্যামেরা কেড়ে নেয়। পূজা বলে, আমার ক্যামেরা কেন কেড়ে নিলেন? এটা আমার ডিউটি, ক্যামেরা ফেরত দিন। পূজা, তোমার চ্যানেলের মালিকের সাথে কথা বলে নেব, এখান থেকে যাও। একদমই না, আপনি আপনার কাজ করুন আর আমি আমার কাজ। আচ্ছা ওয়েল অফিসার, আমার ভাইফোর নামে কেস করেছে কে? আপনাদের তো লোক, মানে ছাত্রনেতা আবির হাসান। কিন্তু এখানে ওরা কেন আসবে? কাকাবাবু, ওই শালা হারামি আমার নামে থানায় কেস করে গেছে, ওকে আমি রাস্তায় ফেলে মারবো। আহা তন্ময়, এত রাগ ভালো না। আবিরকে আমি দেখে পরে দেখার কিছুই নেই, এখনই দেখে নে। সবাই ঘুরে তাকায় দরজার দিকে। আবির এসেছে। আবির ভিতরে এসে পূজার দিকে তাকালো। পূজা আবিরের দিকে তাকাতেই আবির আলতো করে চুপটিক মারল। পূজা প্রদীপ সাহেবের দিকে তাকালো। প্রদীপ সাহেবের মাথা নিচু করে আছে। আবির সোজা পূজার পাশে যেয়ে দাঁড়ালো। আস্তে গলায় বলল, এত ভয় কিসের? তোমার বাবা দেখেনি কিছু, প্রেম করলে ভয় থাকতে নেই। ডোন্ট টক রাবিশ। আবির, আমার ভাইফোর কেসটা তুলে নাও। সরি স্যার, এটা তো অন্যায়। ব্যাপারটা আমি দেখছি। এভাবে হবে না, লিখিত দিতে হবে আপনাকে। আপনার ভাইপো নেক্সট টাইম যেন এমন না করে, স্যারকে ছড়িও বলে। প্রজিত সাহেবের পিছনে থাকা ওর লোকজন এগিয়ে আসতে থাকে আবিরের দিকে। প্রজিত স্যার টেবিলে এক থাবা দেয়, তারপর বলে, ঠিক আছে, সব করছি। নিজ হাতেই পেপারস লিখুন। প্রজিত সাহেব জোর করে একটা নিঃশ্বাস নেয়। রাগে ওনার হাত কাঁপছে। লোক ভর্তি থানা যেন পিনপতা নীরবতা বিরাজ করছে। আবির পূজার হাতে একটা চিমটি কেটে দিল। পূজা লাফ দিয়ে ওঠে। আবির পূজার দিকে না তাকিয়ে ভাবসাব নিয়ে দাঁড়িয়ে রইল। পূজা তার হোলাওয়ালা হিল জুতো আবিরের পায়ের উপর জোর করে রেখে দেয়। আবির চিৎকার করতে যেও থেমে গেল। প্রজিত সাহেবের পেপার রেডি। উনি বলেন, কাজটা ঠিক করলে না তুমি। আপনাকে রেসপেক্ট করি খুব, আপনি এমপি বলে এমন নয়, আসলে আপনি আমার কাছের মানুষ তো তাই। মানে? বাবা আপনি যান, আমি তন্ময়কে নিয়ে আসছি। পূজা কথাটা বলে আবিরের থেকে চলে আসে। সবাই এক এক করে থানা থেকে বেরিয়ে যায়। পূজা তন্ময়কে নিয়ে আবিরের সোজায় আসে। আবির চোখ নাড়িয়ে পূজার দিকে তাকিয়ে মুচকি হাসলো। পূজার আগে চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে চলে যায়। তারপর প্রজিত সাহেবের বাড়িতে বসে আছে। পার্টির সব লোকজন ওনার বাড়িতে। গরু গম্ভীর ভাব। তন্ময় জোরে জোরে বলল, ওই শালা
আবিরকে আমি মেরে ফেলবো। ওর জন্য আমি প্রথমবার থানায় গিয়েছি, আমি ওকে মারবই। ফরিদ সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। নীরবতা ভেঙে বললেন, আবিরকে এখন কিছু বলা যাবে না, একটা সুযোগ দরকার ওকে মারার। আমাকে অপমান করেছে, এর ফল তো সে পাবেই। জেঠমশাই, ভগবানের দিব্যি, এই আবিরকে সুযোগ পেলে আমি মেরেই ফেলবো। তন্ময় কথাটা বলে চেয়ারে জড়িয়ে একটা লাথি দেয়। ঠিক এমন সময় দরজা দিয়ে পূজা প্রবেশ করে। তন্ময়ের কথাটা ওর কানে আসলো। আবিরের চেহারাটা ওর চোখের সামনে ভেসে ওঠে। পূজা অবাক হয়। আর সন্ধ্যায় ভগবানের নাম না করে সবাই আবিরকে নিয়ে পড়েছে কেন? পূজা কোন দিকে না তাকিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তন্ময় ডাকলো পূজাকে। পূজা, এদিকে আই। পূজা ওদের সামনে এসে দাঁড়ায়। তন্ময় বলে, তুই জেঠোর সাথে বিয়াদবি করছিলি কেন? ওটা আমার দায়িত্ব ছিল, তোর মতো গাধা বুঝবে না। চুপ কর তুই। আবিরের পাশে দাঁড়িয়ে কি বলছিলি তুই? আমি চিনি নাকি তাকে? কাজের জন্যই প্রশ্ন করেছিলাম। আর তুই একটু রাগ কমাবি, বুঝলি? তোর জন্যই বাবাকে থানাতে যেতে হয়েছে। কত বড় অন্যায় করেছিস তুই। আবির এখনো তোকে কিছু করেনি, তাই কপাল ভালো। ওই কি বললি? আবির কি বলবে? হ্যাঁ ওই আহা পূজা, ভিতরে যা। আবিরকে নিয়ে আর কিছু শুনতে চাই না। সীতা, পূজাকে বলে দিও ছেলেদের সাথে যেন বেশি না মেশে। পূজার মা সীতা দেবী এগিয়ে আসলেন সামনে। পূজার হাত ধরে টেনে আনে সেখান থেকে। ওদের পিছন পিছন প্রান্ত আসে। সীতা দেবী অতটাও করার না পূজার প্রতি, কিন্তু পরির সাহেব যেখানে অর্ডার করবে সেখানে সীতার দ্বিমত থাকবে না। তাই পূজাকে বলে, জীবনে সবচাইতে বড় ভুল করবি কখন জানিস? কখন? কাউকে ভালোবাসার পরেও তার হওয়ার পথে বড় বাধা হবে তোর বাবা। তখন মনে হবে কেন যে ভুল করেছি কাউকে ভালোবেসে। ধুর, আমি আবার কাকে ভালোবাসবো? এসব ঝামেলা ভালো লাগে না। নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে। আমি কখনো ভালো টালো কাউকে বাসবো না। আর এত শাসন আমার ভালোই লাগে না মা। বাবাকে বলে দিও আমি বড় হয়েছি। আর ভালোবাসা নিয়ে কিসের শাসন? হ্যাঁ সেটাই তো, তোর ভাই তো বড় হচ্ছে, তাই না? ভালোবাসা নিয়ে এত শাসন চলে? আমি তো মেয়ে নিয়ে পালাই যাব। ওই কি বলিস এগুলো? মা, তোমার ছেলে তন্ময়ের সাথে থেকে থেকে এমন বেয়াদব হয়েছে। কোনোদিন দেখবা চর খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকবে। সোনদি, প্রেম ভালোবাসা হবে সেটা কি তুমি বাড়িতে বলবা নাকি? পাশের বাড়ির পূর্ণিকা আমার ভালো লাগে, তোমার চকলেট দিয়ে ওকে আমি ইমপ্রেস করি। আজকে চকলেট আনুনি? ফাজিল তোকে। পূজা যা ফ্রেশ হয়ে নে, রীতিকে পাঠিয়ে দিচ্ছি। প্রান্ত চল, তোর বাবাকে বলে দেবো সব। দাঁড়া দি থাক, পরে তোকে জ্বালাবো। প্রান্ত কথা বলে মায়ের সাথে চলে যায়। পূজা বিছনায় এসে থপ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে আজকে সারাদিনে কি কি ঘটেছে তা ভাবতে শুরু করলো। কিন্তু চোখের সামনে আবিরকেই বেশি দেখতে পায়। পূজা তাড়াতাড়ি বিছনা থেকে উঠে বসল। হঠাৎ পূজার কানে এশারের আজান ভেসে আসে। পূজার এই আজান অনেক ভালো লাগে। কেন লাগে তা বুঝতে পারে না। আবির মসজিদের দিকে যায়। সে নামাজ পড়ে মসজিদের দিকে এগিয়ে যেতে থাকে। সাথে অর্করাও আছে। অর্ক বলল, ভাই একটা জিনিস বোঝাও আমাকে। বল। তুমি মুসলিম, শুধু নামেও নাও, সব কাজের ভেতরে মুসলমানের গুণবলী আছে, কিন্তু তারপরে পূজাকে কিভাবে ভালোবাসলে? তোমার ভাবা দরকার সে হিন্দু, এটা কখনোই যায় না ভাই। চুপ কর তো, নামাজ পড়তে যাচ্ছি। ওর প্রতি আকর্ষণ লজিকের বাহিরে। জানি এটা অনুচিত, তবুও কন্ট্রোলহীন। কি জানি ভাই কি হতে যাচ্ছে, তবে তোমাকে নিয়ে ভয় হয়। আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তাই এসব না ভেবে চল, নামাজ পড়ে বের হব। পূজার বাড়ির সামনে যেতে হবে তো। আর সবাই মসজিদের দিকে যেতে থাকে। এইদিকে পূজা পায়চারি করতে থাকে রুমের ভিতরে। শ্রীকৃষ্ণের ছবির সামনে এসে দাঁড়ায়। ছবির সামনে দাঁড়িয়ে পূজা বলে, হে ভগবান, আমার এমন কেন হচ্ছে? কল্পনাতে আমি এসব কি দেখছি? রক্ষা করো ঠাকুর। পূজা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পিছন থেকে শুনতে পায় রীতির গলা। কি ব্যাপার রাজকিনী, আমাদের চণ্ডীদাসের জন্য মন খারাপ নাকি? আহ রীতিদি, তুমি কি সব বলছো? তোমার মনে যখন কিছু চলে তখন তুমি ঠাকুরের সামনে এসে দাঁড়াও। আপাতত অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তারপর আজকে কি হলো? কিছু না, যাও তো তুমি এখন। যাব, কিন্তু ওই ছেলের কি হলো? কি যেন নাম? আবির। বাহ, নামটাও মনে আছে দেখছি।
ধুর, আজকে ছেলেটা না আমার গাড়ির পিছু আসছিল। আমাকে কি বলে জানো? বলে কিনা রিপোর্ট লিখবে, ওর মন নাকি চুরি হয়েছে, বলেছে ডক্টর দেখাতে। হাসি লাগে না বলো রীতিদি? বাবা, জল তাহলে ভালোই গড়াচ্ছে। কিসের জল? রীতিদি, তুমি একটু বেশি ভাবছো। থাক, কিছু বলবো না, যা ফ্রেশ হয়ে নে। রীতি কথাটা বলে সেখান থেকে চলে যায়। পূজা ফ্রেশ হয়, হাতে কফির মগ নিয়ে ব্যালকনিতে আসলো। আকাশের দিকে তাকিয়ে আছে। কফির মগে চুমুক দেওয়ার জন্য নিচে তাকায় সে। ঠিক তখনই চোখ আটকে যায় নিচে। বাড়ির সামনের রাস্তার দিকে একটা বাইক দাঁড়িয়ে আছে। বাইকের উপর দুটো ছেলে বসা। দুটো ছেলেকেই পূজা চিনে। সামনে যে ছেলেটা বসে আছে সেটা হলো আবির। পূজা আবিরের দিকে তাকাতেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো, হাত উঁচু করে হাই দেয়। পূজা তাকিয়ে থাকে সেই দিকে। আবির হাসলো। পূজা তাড়াতাড়ি ভিতরে চলে যায়। অর্ক আবিরকে বলে, ভাই, টিচারদের মতো বাড়ির সামনে এসে ঘুরঘুর করছে, লজ্জা শরম কি নেই নাকি? আমরা কি টিচার নাকি? আরে, প্রেম করার জন্য ছেলেদেরকে মাঝে মধ্যে একটু টিচার হতে হয়। মেয়ে তোমাকে পাত্তা দেয় না, এখন এসব ধান্দা বাদ দাও। ওই, তোকে কি করতে আনছি আমি? পূজা আমাকে ভালোবাসবে, বুঝলি? অনেক বাসবে। পূজা আবার আসবে, দেখিস। চলো এখান থেকে, ভয় করছে। যদি ওর বাবার লোকেরা দেখে কি হবে জানো তুমি? ওয়েট কর, কিচ্ছু হবে না। আবির বসে থাকে রাস্তার পাশে। পূজা দৌড়ে আসে তার টেবিলে। পড়ার টেবিলে কফির মগ রাখে। সে হাঁপাতে থাকে। পূজা আবিরকে দেখে ভয় পেয়েছে। আবির এখানে কেন? তবে কি রীতিদির কথা সত্য? আচ্ছা, ছেলেটা কি এখনো আছে? সে কেন আসছে? চলে গেছে। বাবা জানতে পারলে কি যে হবে। ধুর, আমি কেন টেনশন করছি? পূজা কথাগুলো ভাবতে ভাবতে ব্যালকনিতে আসলো। আবিরকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেখানে। আবির ব্যালকনির দিকে তাকিয়েছিল। পূজাকে দেখেই অর্ক বলল, ওই যে পূজা এসেছে, দেখ, বলেছিলাম না আসবে। পূজা আর দাঁড়ালো না। সে ব্যালকনির পর্দা নামিয়ে চলে আসে রুমে। আবির রাস্তার মাঝখানে এসে নাচা শুরু করে। অর্ক অবাক হয়ে যায়। আবিরকে এভাবে এত খুশি হতে আগে কখনো দেখেনি। কি সাংঘাতিক ব্যাপার! প্রিয় মানুষ ভুলো মুচকি হাসলে অপর মানুষের এত আনন্দ হয়। অর্ক আগে তা অনুভব করেনি। মেয়ে ভালোবাসে না, কিন্তু একবার তাকিয়েছে দেখে আবির এমন পাগলামো করেছে। অর্ক নিজে অবাক হয়ে গেছে। পূজা ভার্সিটিতে এসেছে আজ। পূজা ভার্সিটির ক্রাশকাল, কিন্তু পূজাকে কে প্রপোজ করে না? দুটো কারণ, সে প্রদীপ সাহেবের মেয়ে, আর প্রদীপ সাহেব কতটা খারাপ স্বভাবের লোক তার শহরের প্রতিটা মানুষই জানে। আবার পূজা হলো হিন্দু, এই জন্য মুসলিম কোনো ছেলে তাকে প্রপোজ করার সাহস ও কারণ দেখায় না। পূজা ভার্সিটিতে আসছে। আবির তীর লোকজন নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। কাব্য আবিরকে বলে, ভাই, পূজা আসছে। কোথায়? আরে, ভার্সিটিতে এসেছে। আবির ব্রো, তাকাও দিকে। তোরা থাক, দেখি কথা বলে আসি। আরে ভাই, পূজার সাথে কথা বলতে দেখলে সমস্যা আছে। আবির কারো কথা শোনে না। সে এগিয়ে যায় পূজার দিকে। পূজা হাঁটতে থাকে। আবির পাশে এসে হাঁটা শুরু করে। পূজা থামে, আবিরের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? আপনি পাশে পাশে হাঁটছেন কেন? পিছু নিলে মেয়েরা বেয়াদব বলে, তবে যে ছেলের সাহস নেই তারাই পিছু নেয়। আমার অনেক সাহস তো, তাই পাশে এসে হাঁটছি। এটার জন্য এত অনুমতির কি আছে? ভার্সিটি না আমার। অনেক সাহস আপনার, এই জন্যই বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকেন। এটা যে বিরক্তিকর তা জানেন আপনি? এটা যে অনেক সাহসের কাজ, সেটাও কি তুমি জানো? জানার কোনো দরকার নেই। আজ তন্ময় আসেনি, এই জন্য এতক্ষণ কথা বলতে পারছেন আপনি। এবার কেটে পড়েন। বললাম না ভার্সিটি আমার। কি চান আপনি? চাই একটা যুদ্ধ, যে যুদ্ধের নাম হবে ভালোবাসা। সেই যুদ্ধে জিততে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হবে তোমাকে। আর আমি তো প্রেম যুদ্ধে জিতেই আছি, শুধু অফিসিয়ালি পুরস্কারটা এখনো পাওয়া হয়নি। ফালতু কথা শোনার আমার সময় নেই। পূজা কথাটা বলে চলে যেতে থাকে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অর্করা সবাই এসে দাঁড়াচ্ছে পাশে। আবির নিজ থেকেই বলল, একটু তো বাধা আসবেই, তবে আমি পূজাকে আমার করে নেবই। তার জন্য যদি পূজাকে মুসলিম হতে হয় সেটাও করাবো। কিন্তু তুমি ভুল করতে যাচ্ছ ভাই। তুমি কি ধর্ম ছাড়তে পারবা? মানে, আমি কেন ধর্ম ছাড়বো? হাস্যকর লাগছে ভাই। শোনো, তুমি ভালোবাসো পূজাকে, মেনে নিলাম।
পূজা যদি বলে ওর জন্য তুমি ধর্মত্যাগ করো, তার ধর্মগ্রহণ করো, তুমি কি করবে? জীবনের সবচাইতে বড় পরীক্ষা কিন্তু সেটাই হবে। একদিকে ধর্ম আর একদিকে ভালোবাসা। অবশ্যই আমি ধর্মের সাথে থাকবো। তাহলে পূজা বেলা তো সেম প্রশ্ন। আর সে তোমার জন্য ধর্ম ত্যাগ করবে তার কোনো গ্যারান্টি নেই। এটা তো অনেক পরের ব্যাপার। আগে তার মনের ভালোবাসা সৃষ্টি করতে হবে, এরপর সব কিছু। তোমার ভালোবাসাকে অপমান করছি না, কিন্তু যা করবে তা ভেবেই করবে। কি ব্যাপার রাতুল, কাব্য, অর্ক এমন ভালো হয়ে গেছো কবে? সবই দয়ালের ইচ্ছে। দয়াল, ঠিক বলেছিস। সবাই হাসতে থাকে। হঠাৎ আবিরের চোখে যায় বিজ্ঞান বিভাগের নিচতলা ক্লাসের দিকে। ম্যাডাম একটা মেয়ের ব্যাগ ছুঁড়ে মারল বাহিরে। পরক্ষণেই একটি মেয়ে দৌড়ে আসে ব্যাগের কাছে। ম্যামের পা ধরে ছুটে যায় আবার। আবির সহ সবাই দাঁড়িয়ে দেখতে থাকে। ম্যাম ব্যাগ সহ মেয়েটাকে ধাক্কা দেয়। মেয়েটা বাইরে এসে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সামনে সিঁড়িতে বসে কাঁদতে থাকে মেয়েটা। অর্ক বলে, করা ভাই, মেয়েটা সেই দিনের ওই মেয়েটা না যেটাকে তুমি 500 টাকা দিয়ে এসেছিলে? সেই মেয়েটা। চলো তো দেখি। সবাই হেঁটে মেয়েটার সামনে আসে। মেয়েটার নাম নীরা। আবিররা হেঁটে নীরার কাছে আসলো। আবিরকে দেখে নীরা চোখের পানি মুছে নেয়। আবির বলে, কি হয়েছে? কিছু না। বলো কি হয়েছে? ম্যাম কেন ক্লাস থেকে বের করে দিল? কিছু হয়নি। জিত কেন এত? বলো কি হয়েছে? আজকে ক্লাস টেস্ট ছিল, প্রতি মাসেই হয়, আর এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাবার অসুস্থতা, ছোট বোনের দেখাশোনা সব মিলিয়ে আমি শেষ রাতে বই নিয়ে বসেছি। এখনও ঘুমাইনি। আমি লিখছিলাম নিজের মতো করেই। সবই সহজ ছিল। পেছন থেকে একটা ছেলে আমাকে ডাকছিল, আমি সাড়া দেইনি। হঠাৎ শুনতে পাই সেই ছেলেটা দাঁড়িয়ে বলল, ম্যাম, নীরা নকল করছে, দেখুন ওর বেঞ্চের ওপরে নকল রাখা। সবাই লেখা বাদ দিয়ে আমার দিকেই তাকায়। আমি নিজেও অবাক হয়ে যাই। ম্যাম এসে সব মিলিয়ে দেখে যা আমি লিখেছি সেটার নকল। ম্যাম আমার খাতা নিয়ে ছিঁড়ে মুড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এত বারণ করলাম, আমার কথা কেউ শোনেনি। রাগে দুঃখে ম্যামকে চিৎকার করে বলেছিলাম, আপনি এমনটা করতে পারেন না। ম্যাম রেগে আমাকেই বের করে দিয়েছে। আবির সব কিছু শোনে। এরপর নীরার হাত ধরে ক্লাসরুমে প্রবেশ করলো। আবিরকে দেখে সবাই উঠে দাঁড়ালো। এমনকি ক্লাসে থাকা মেমও উঠতে চাচ্ছিল, কিন্তু অর্ক থামিয়ে দেয়। আবির অর্কের দিকে তাকায়। অর্ক বলে, ওই যে বসে আছে পেছনের বেঞ্চে। আবির নীরা নকল। আমি জানি সবটা। অর্ক, কাব্য। অর্ক আর কাব্য যেয়ে তিনজনকে তুলে আনে, আবিরের সামনে এনে দাঁড় করায়। রাতুলকে ইশারা করতে রাতুল তানজিনের পকেটে হাত দেয়। দেখে অনেকগুলো নকল পকেটে গোজা। আবির ঠাঠিয়ে একটা চট দেয় তানজিনের গালে। পুরো ক্লাস তখন চুপচাপ হয়ে আছে। ভার্সিটির ভিতর একমাত্র আবিরের শাসনেই চলে। শুধু ভার্সিটি না, স্টুডেন্ট হলেও আবিরকে মেনে চলতেই হবে তার। আর আবির যেহেতু এই থানার ছাত্র নেতা, তাই উপজেলা যতগুলো প্রতিষ্ঠিত আছে আবিরকে মেনে চলবেই তারা। আবির বলে, ম্যাম, নীরা আমার বোন, আর আপনি সব বিবেচনা না করে এভাবে ক্লাস থেকে বের করে খাতা কেড়ে নিয়ে ফেলে দিতে পারেন না। এটা অন্যায়। আজ থেকে কোনো স্টুডেন্টের এক্সাম পেপারস নষ্ট করতে পারবেন না। দরকার হলে জমা করে রেখে দেবেন। নীরা, আয়। আর অর্ক, প্রাচীনের ব্যবস্থা কর। নীরাকে সাথে নিয়ে আবির বের হয়। গাছের নিচে বসে আছে আবির। নীরা চুপচাপ বসে আছে। আবির কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নীরা বলল, আমার সৎমা আছে, কখনো ঠিক মতো বাড়িতে আসে না। আসলেও মাঝরাতে মাতাল হয়ে আসে। জানেন, মা আমাকে বিক্রি করে দিতে চায় বেশ্যাপল্লীতে। আমার নাকি বিক্রি করলে চড়া দাম পাওয়া যাবে। হাস্যকর না? হাসতে থাকেন, আসি। নীরা কথাগুলো বলে হন হন করে চলে যায়। আবির বসে নীরা চলে যাওয়া দেখছে। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
পূজা ক্লাসে মন বসাতে পারছে না। তার বাবা প্রজিত সাহেবের কথাগুলো বারবার মনের ভিতরে এসে উকি দিতে থাকে। আর যতবার প্রজিত সাহেবের কথা পূজা ভাবছে ততবারে আবিরের কথা মনে পড়ে পূজার। আর এই জন্যই সে মন বসাতে পারছে না ক্লাসে। প্রজিত সাহেবের প্রেম ভালোবাসাটাকে সাপোর্ট করে না, আর পূজা এই কথাটাই ভাবছে বেশি। এই কথার উপর ভিত্তি করে পূজার মনে আবিরের আবির্ভাব। ক্লাস থেকে বের হয় সে। রাজ ভার্সিটিতে এসেছে। রাজ হলো প্রাক্তন ছাত্রনেতা, এতদিনে জেলখানাতেই ছিল। ছাড়া পাওয়া 3 দিন পরে হঠাৎ ভার্সিটি এসেছে সে। ছেলে ছিল 4 বছর ধরে, নিজের সহকারীকে খুন করে জেলে যায়। রাজ আসতে ভার্সিটির পরিবেশটা যেন থমথমে হয়ে গেছে। রাজ গেটের কাছেই এসে দাঁড়ালো। পূজা গেটের কাছেই আসলো। এই পূজা, কোথায় যাচ্ছ? রাজের কথা শুনে থেমে যায় পূজা। প্রদীপ সাহেবের কিছুটা কাছের লোক রাজ, আর রাজ সরাসরি পূজাকে ডেটের অফার করে। যদিও পূজা এটা তার বাবাকে বলেনি, কিন্তু সেদিনের পর থেকে পূজা রাজকে এড়িয়ে চলে। হঠাৎ রাজকে দেখে পূজা অবাক হয়, কারণ ভার্সিটিতে একমাত্র ঝামেলাকারী হলো রাজ, আর সে মরলে খারাপ কিছু করে হলেও মরবে। রাজ এগিয়ে আসে পূজার কাছে, সরাসরি পূজার হাত ধরে এক পাশের দিকে টেনে নিয়ে যায়। পূজা বিরক্ত নিয়েই বলল, উফ, কি হচ্ছেটা কি? আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম। কেমন আছো? আমি যেমনই থাকি, হাত ছাড়ুন। তোমার হাত ধরার সাহস এমনিতেই কারণ নেই, এটা কেবল আমিই পারি। তাই নাকি? সাহস তো সবার আছে, শুধু দেখানোর জন্য সঠিক সময় দরকার। সবাই ঘুরে তাকায়। পিছনে আবির দাঁড়িয়ে আছে। রাজ আবিরের দিকে তাকায়। আবিরের জন্য সে জেলখানাতে ছিল, কারণ আবির ছাত্র রাজনীতির আসার পিছনে রাজের সহকারী আকাশের হাত ছিল গোপনে। আর রাজ সেটা জানতে পেরে আকাশকে মেরে ফেলে, আর এটার সুবাদে আবির হয়ে যায় ছাত্রনেতা। আবির তার পজিশন এতটাই যোগ্য ছিল, 4 বছরে আবিরের কোনো প্রতিদ্বন্দ্বী হয়নি। কিন্তু এখন রাজ চলে এসেছে। আবির যে বড় রকমের ঝামেলাতে পড়তে যাচ্ছে সেটা আবিরও ভালো করেই জানে। রাজ পূজার হাত ছেড়ে দেয়। আবিরের কাছে এসে দাঁড়ায় রাজ। আরে আবির স্যার যে, স্যার ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? রাজ তাচ্ছিল্যর সহিত হাসি দিয়ে কথাগুলো বলে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। পূজার ভয়ে আছে, কারণ তাকে নিয়ে ঝামেলা। তার বাবার কানে গেলে তাকে তালাবদ্ধ করে রাখবে, এবং আবিরকে মারতেও হবে, এবং আবিরকে মরতেও হবে। প্রদীপ সাহেব এমনিতেই আবিরকে মারার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এই জন্য পূজা এগিয়ে যায়। আবিরকে বলে, আপনি এখান থেকে যান। আর রাজদা, আপনি দয়া করে নিজের সীমার ভিতরে থাকুন। কেন কেন? আবারও কি পুলিশ ধরে নিয়ে যাবে? হা, লিসেন এভরিওয়ান, রাজ এবার ছক্কা মারতে এসেছে, এক বলে আউট হতে নয়। মাথায় আছে রাজনীতি, আর বুকে আছে পূজাকে কাছে পাওয়ার বাসনা। দুটোর একটা তো আমি জোর করে হলেও ছিনিয়ে নেব, বাকিটা এমনিতেই হবে। রাজ, তোকে বারণ করছি, পূজার দিকে বাজে নজর দিবি না। বাহ, সরাসরি আমাকে তুই করে বলছিস? ওকে, ভালো লাগছে। আবির সাহেব, আপনাকে না আমি এখান থেকে যেতে বলেছি, আপনি যাবেন কিনা বলেন। পূজা বেশ জোর গলাতে কথাটা বলল। আবির রাজের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কয়েক পা এগিয়ে আসতে পিছন থেকে সে শুনতে পায়, মানে রাজ বলে ওঠে, কিছু তো একটা দেখছি আমি। কিরে পূজা, আবিরের সাথে কতদিন চলে? সে কি বেশি সার্ভিস দেয়? আমি কি কম দিতাম? আমার কথায় রাজি হলে না, আবিরের জন্য পাগল। বাহ, ওই আবির, পূজাকে কি বলে পটালি? বিছানাতে খেলাধুলা। আবির ঘুরে কোমর থেকে পিস্তল বের করেই বলে, তোকে আমি। পুরো কথা শেষ করতে পারেনি আবিরের লোকেরা এসে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে আটকে রাখে। পূজা আবিরের দিকে তাকায়। আবিরের চোখ রাগে লাল হয়ে গেছে, কিন্তু এই রাগের মানে পূজা অন্য কিছু বোঝে। মানে রাগ রাজের উপর হলেও পূজা সেই রাগের কারণ খুঁজতে যেয়ে অবাক হয়। আবির বলে, নিজেকে নিজে লিমিটের ভিতরে রাখবি, বুঝেছিস? পূজা কেন, ভার্সিটির কোনো মেয়ে অথবা অত্র উপজেলাতে কোনো মেয়ে স্টুডেন্টের দিকে তুই খারাপ নজর দিলেও তোকে আমি মেরে ফেলবো, বুঝেছিস? আর পূজার দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করিস। পূজা যেমন আকাশের চাঁদ, আমি তেমন রাত।
চাঁদকে মানায় কেবল রাতের আকাশেই। উড়ে আসা কালো মেঘের মতো কাছে ঘেঁষার চেষ্টাও করবি না। বাহ, চমৎকার। হা, মজা পাইছি খুব। আচ্ছা শোন, আমি এসেছি আমার পজিশন ফিরে পেতে, আর সেটা আমি নেবই। জাস্ট ওয়েট। আর পূজা বলতে তুই চলে গেলি, বিষয়টা গুরুতর। যা, আপাতত কিছু বললাম না। প্লিজ, এখন কোনো ঝামেলা নয়, চলো এখান থেকে। আবির পিস্তল কোমরে গুজে হন হন করে সেখান থেকে হেঁটে চলে যায়। পূজা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, নিজেকে সামলায়। অচেনা অনুভূতিতে সে প্রশ্রয় দিবে না, আবিরের সাথে আরও দুর্ব্যবহার করতে হবে। পূজা কথাগুলো ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। সোজা সে নিউজ অফিসে চলে আসে। রাজ ছাড়া পেয়েছে, সেটা নিয়েই একটা আর্টিকেল লিখতে বসলো। প্রান্ত বাড়ির বাগানে গাছের নিচে বসে আছে, পাশে পূর্ণি বসা। প্রান্ত পূর্ণির হাত ধরল, পূর্ণির দিকে তাকিয়ে বলল, পূর্ণি, মনে করো তোমাকে কিটক্যাট, ডেইরি মিল্ক, সেন্টার ফ্রুট দিয়ে বলি ভালোবাসি, তুমি কি করবে? ধরো বৃষ্টির ভিতর তোমার সামনে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলি ভালোবাসি, তুমি তখন কি করবে? আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা এক প্যাকেটে যতগুলো চিপস থাকে সেটা ফুরিয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা কখনো ফুরাবে না। আমার বয়স কম, কিন্তু ভালোবাসা অনেক। তুমি আমাকে ডাকলে দাওনি প্রান্ত দাদা? আবার প্রান্ত দাদা? কি রে? তুমি ক্যাডবেরি দাও এক্ষুনি। ধ্যাত, বললাম যদি কখনো ক্যাডবেরি দিয়ে বলি ভালোবাসি, কোথায় কল্পনা করবি? তা না, ক্যাডবেরি যাওয়া শুরু করেছিস। যা বাড়ি যা, তোকে ভালোবাসা মানে? প্রান্ত লাফ দিয়ে উঠল, ভয়ে ওর গলা শুকিয়ে গেছে। প্রান্ত জানে ওর পরিবারের ভালোবাসা নিষিদ্ধ। প্রজিত সাহেব পূর্ণিকে কাছে ডাকলো। পূর্ণি পরে ক্লাস 5-এ। প্রজিত সাহেব পূর্ণিকে বলল, প্রান্তকে তোর ভালো লাগে? আঙ্কেল। সত্যি? পূর্ণি আর কথা বলতে পারে না। প্রজিত সাহেব তার ডান হাত দিয়ে পূর্ণির গাল আঙ্গুল দিয়ে চেপে ধরে। পূর্ণি শব্দও করতে পারে না, দুই হাত দিয়ে প্রজিত সাহেবের হাতে চড় মারতে থাকে। প্রান্ত এটা দেখেই ভয়ে কান্না করতে করতেই বলে, প্রজিত সাহেব পূর্ণির গাল ছেড়ে দেয়। দুপাশের লাল টকটকে হয়ে গেছে। পূর্ণি ভয়ে কাঁদতেও পাচ্ছে না, কেবল সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পূর্ণির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। প্রজিত সাহেব জোরে রীতিকে ডাকলো। পূজাও বাড়িতে সেই সময় প্রবেশ করে। অফিসের গাড়ি সোজা তাকে বাসায় নামিয়ে দিয়েছে। পূর্ণি খাসের উপর বসে আছে কাত হয়ে। রীতি দৌড়ে আসে সেখানে। প্রান্তর হাত শক্ত করে ধরে আছে প্রজিত সাহেব। রীতিকে দেখেই বলল, পূর্ণিকে ভিতরে নিয়ে যা, মন থেকে ভয় দূর করে দেয়। আর প্রান্তকে এক মাস বাইরে বের হওয়া বন্ধ থাকবে। আমার বাড়ির কোনো ছেলে মেয়ে ভালোবাসার কথা বললেও আমার বাড়ির ছেলে মেয়েকে আমি কিছু বলবো না, কিন্তু বাইরের ছেলে মেয়েকে আমি মেরে ফেলবো। সে বাচ্চা, তাই কিছু বললাম না, নিয়ে যা ভিতরে। রীতি দেরি করে না, পূর্ণিকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যায়। পূজা অবাক দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে আছে। প্রজিত সাহেব পূজার দিকে তাকালো। পূজাকে ইশারায় ডাক দেয় প্রজিত সাহেব। পূজার কাঁধে হাত রেখে প্রজিত সাহেব বাগানে হাঁটতে থাকে। পূজাকে বলল, বুঝলি মা, আমার এসব প্রেম ভালোবাসা একটু পছন্দ হয় না। তোর বড় কাকা আমাদের সাথে থাকে না এই প্রেমের জন্য। আমার বোনের কথা তো জানিস না, একদিন জানবি, তখন বুঝবি কেন আমি এমন করি। তবে আমাদের বাড়িতে কেউ কারো প্রেমে পড়লে ওই মানুষটাকে তো মেরেই ফেলব। না থাকবে বাস আর না বাজবে পাশে। যা ঘরে যা মা, পুজো কর মায়ের। ও রাজের সাথে তোর দেখা হয়েছিল, ছেলেটাকে বের করলাম, দরকার আছে। তোর মিডিয়া যেন আবার এসবে নাক না গলায়। যা। পূজা কোনো কথাই বলল না। সে হন হন করে হেঁটে চলে যায় বাড়ির ভিতরে। ঋতু পূজার সাথে তার রুমে আসলো। বিছনার উপর বালিশ ছুঁড়ে দিয়ে রীতি বলল, পূজা, তোর বাবা এমন কেন? প্রান্ত শুধু কথা বলেছে, ওরা এখন এসব বোঝে, তাই বলে পূর্ণিকে এমন করে গাল টিপে ধরবে? বাবা আমাদের অনেক ভালোবাসেন, হারাতে চান না। এত শাসন ভালো লাগে না, গলার কাটার মতো বাঁধে না বল। কিছুই করার নেই। বাদ দে, আবিরের কি খবর বল। আবির? আসতে বলো রীতিদি, আমি আবিরের সাথে আর কথা বলবো না। আমি চাই না আমার জন্য তার কিছু হোক। দেখলে তো প্রান্তর দোষ, অথচ শাস্তি পেয়েছে পূর্ণি। আর এমনিতেই তন্ময় বাবার সাথে আবিরের ঝামেলা। এরপর শোনে আবিরের আমার সাথে কথা বলে, বুঝতে পারছো কি হবে? আবিরকে রাস্তার ভেতরে কুপিয়ে মারবে বাবার লোকেরা আর তন্ময়রা। তুই আবিরকে ভালোবাসিস? আবির আমার বাবার সাথে পারবে না।
আবিরকে ভালোবাসিস কি তুই? তন্ময় জানলে আবিরকে সত্যি গুলি করে দেবে। বল তুই। আবির মুসলিম রীতিদি। এর আগেও তো তোর সাথে কত ছেলে কথা বলেছে, তোর বাবা তাদেরকে মেরেছে, কিন্তু কখনো তো আমি তোর ভিতরে সেটা নিয়ে কষ্ট পেতে দেখিনি। হ্যাঁ, খারাপ লেগেছে, কিন্তু চিন্তিত হোসনি। আর এখনও তো আবিরকে কেউ কিছু করতে দেখিনি, তাতে আবিরকে হারানোর এত ভয়, এত চিন্তা তাকে নিয়ে। কি ব্যাপার পূজা? দিদি যাও তো এখান থেকে, ভালো লাগছে না। আর ভগবানের দিব্যি করে বলো তুমি কখনো আবিরের কাছে আমার ব্যাপারে কিচ্ছু বলবে না। আমি তাকে অবহেলা করব, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। ওর পাত্তা না দিলেই হয়ে যাবে, এত কিছু ভাবার সময় নেই। আচ্ছা আচ্ছা, তবে আবির কিন্তু অন্য ছেলেদের দিক থেকে তোর জন্য অনেক পারফেক্ট। হ্যাঁ, সে মুসলিম, তাতে কি, ভালোবাসায় এসব কোনো ব্যাপার না। ভালোবাসা তো সব দেবীর ভেতরে আছে। শিবের ধুত্রা ফুল, নাগেশ্বরের সাদা পুষ্প, শুষ্ক কমল বীজ, আকন্দ ফল ইত্যাদি ফুল শিবের প্রিয়, কিন্তু দেব হয়ে একটা জিনিসই চুজ করতে পারলো না। তুই কেন এসব লজিক দিয়ে ভালোবাসাকে দূরে সরিয়ে রাখছিস? পূজা কোনো কথাই বলো না, তবে মনে মনে আবিরকে এড়িয়ে চলার সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আবিরকে অবহেলা করবে, পুরকার পাত্তাই দিবে না। আবির ক্লাবে বসে আছে, আবিরের লোকজনও বসে আছে সেখানে। আবিরের চোখে মুখে রাগ আর বিরক্তিভাব স্পষ্ট। পূজার কথা মনে পড়ছে ওর, বিশেষ করে পূজাকে নিয়ে রাজের বলা কথাগুলো মাথা থেকে সরাতেই পারছে না। আরও রাগ জমা হচ্ছে। অর্ক বলল, বড় রকমের ঝামেলা হতে যাচ্ছে। রাজের ক্ষমতার জন্য রাজনৈতিক ঝামেলা, তারপর তোমার প্রেমের ঝামেলা, দুটোতেই ভালো মতো ফাঁসবে। একটা স্কিপ করা দরকার। চুপ কর অর্ক, রাজকে তো দেখে নেব, পূজাকে আমার চাই। যেভাবেই হোক না কেন পূজাকে আমার করেই নেব। কিছু বলার নেই আর, যা খুশি করো, তবে ভেবো না আমরা নেই, তোমার জন্য মরতে পারবো ভাই। থাক, পূজার সাথে দেখা করে আসি। আবির কথাটা বলে ক্লাব থেকে বাইরে বের হলো, বাইকে করে মেন রোডে আসে। বাইকের স্পিড তোলার জন্য গিয়ারে চাপ দিতেই যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে ফার্মেসির দোকানে চোখ আটকে যায়। আবির রাস্তার পাশে বাইক রাখলো। নীরা রাস্তার অপোজিট পাশে। নীরা ঔষধ নিতে আসছে। এই ওই ওষুধগুলো দেন তো চাচা। লাস্ট 1 মাসে 10,000 টাকার বাকি ওষুধ নিয়ে গিয়েছিস, টাকা আছে আজ? না, আজকে দেন, আমি টিউশনের টাকা তুলে শোধ করে দেব। সে তো প্রতিবারই শুনি। যা বাড়ি যা, কোনো ওষুধ নেই। প্লিজ চাচা দেন, আমার অনেক শরীর খারাপ। যা ভাগ এখান থেকে। একটা জোয়ান মা পাইছিস, মাগিগিরি করে বেড়াই। তোর মায়ের মতো হ, দেখবি মেলা টাকা পাবি। আমার কাছে আসিস, বাকি টাকা শোধ হবে, আরও টাকা দিব। রাতে আসবি, বুঝলি? কুত্তার বাচ্চা, কাছে আসিস, তোকে কেটে রেখে দেব। এই খাঙ্কির মেয়ে, আমাকে সাজাচ্ছিস তোর? চাচা নীরার কাছে আসে। নীরা বের জোরে ডাক্তার চাচার গালে চড় বসিয়ে দেয়। সেখান থেকে হর্ন হর্ন করে হেঁটে চলে যেতে থাকে। আবির বাইক ঘোরায়। ফার্মাসির সামনে এসে অর্ককে কল দেয়। হ্যাঁ ভাই। কোথায় তোরা? ক্লাবে। কেন? মতলব ফার্মেসি চিনিস না? হ্যাঁ চিনি, দোকানটা তো প্রজিত সাহেবের অনুমতিপত্র নিয়ে বানানো। কেন? দোকানে এক চাচা আছে, আগে হারামিকে তুলে নিয়ে যাবি, তারপর শাটার টেনে বন্ধ করে দিবি। বাকিটা শুনে নিয়ে তোদেরকে বলবো। কিন্তু ভাই ওটা প্রজিত সাহেবের। পূজার বাবাকে চেনার সময় নেই, যা বললাম তাই কর। আবির ফোন কেটে দেয়। নীরা সেদিকে এগিয়ে যায়। সেদিকে যেতে থাকে আবির। কি হতে যাচ্ছে? অর্ক ঠিকই বলেছে, আবির ঝামেলাতে পড়তেই যাচ্ছে। রাজনৈতিক আর ভালোবাসা, দেখা যাক কি হয়। অপেক্ষায় থাকুন সবাই। আবির নীরার পিছনে ওদের বাড়ির সামনে আসে। নীরাদের বাড়ি দেখেই আবির অবাক হয়, কারণ নীরাদের বাড়ি দেখে কেউ বলবে না এটা গরিবখানা। 2 তলা বিশাল বাড়ি। বিশাল বলতে পাঁচিলের কাজ দেখেই বোঝা যাচ্ছে কতটা খরচ করা হয়েছে। ভিতরে না জানি কি কি চমক থাকে। আবির মনে মনেই বলল, এত সুন্দর বাড়ির মেয়ে নীরা, সে আবার এমন করে চলে? তবে কি সে মিথ্যা বলেছিল? আবির বাইক থেকে নেমে গেল, ঠেলে ভিতরে প্রবেশ করে। যা ভেবেছিল তাই, চমৎকার একটা বাড়ি। আবির চারপাশে তাকাচ্ছে। হঠাৎ নীরার মুখ থেকে আবির শুনতে পেল, আমি আর ভার্সিটিতে যাব না আব্বু,
আমিও কাল থেকে তোমার দ্বিতীয় স্ত্রীর মতো মানুষের বিছানাতে সময় পার করব। বাইরের মানুষ এত খারাপ কেন? কেন আমাকে তোমার স্ত্রীর জন্য কথা শুনতে হয়? এই বিশাল বাড়ি তার টাকায় করা, থাকি না আমি এখানে, তার সাথে কোনো কথাও বলি না আমি, তারপরও কেন শুনতে হয় আমার এসব? সব কিছু যখন ভালো হয়ে শুনছি, এখন থেকে আমিও ঠিক এটাই করব। বাজারের মেয়ে হব আমি, নিজের শরীর দেখিয়ে টাকা আনবো, তোমার বউয়ের থেকেও বড় বাড়ি করব। নীরা কাঁদতে থাকে। পাশের রুম থেকে নীরার সৎমা আমিনা বেগম বের হয়ে আসলো। নীরার চুল জোরে টেনে ধরেই বলল, মা, তোর গলার জোরে তো পারছি কেন? 2 টাকা ইনকাম করার মুরত নাই, আবার জোর করার কথা বলিস। কয়েকদিন পর ধরবি একটা ভা, এখন আবার আমার কথা তুলছিস? আমিনা, ওরে ছেড়ে দাও। তুমি কেন এমন করো ওর সাথে? চুপ করে হামি, টাকার লোভ দেখে বিয়ে করেছিলি, বলেছিলি রানীর মতো করে রাখবি। শালা, আমার জন্য খেতে পারিস, এখন মেয়ের জন্য দৌড়াতে উঠছে। আমিনা বেগম নীরাকে জোরে ধাক্কা দেয়। নীরা দরজার কাছে গিয়ে পড়ে। দরজার কাছে আসতেই বাইরে চোখ যায় ওর। আবির উঠানে দাঁড়িয়ে আছে। নীরা আবিরকে দেখে অবাক হলো। তাড়াতাড়ি বাইরে আসে নীরা। আবির নীরার দিকে তাকিয়েই বলল, আমার মায়ের একটাই ছেলে আমি। আজ থেকে তুই আমার বোন। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবি, আমি তোর ভাই, বুঝেছিস? নীরা মাথা নিচু করে থাকে। আবির মানি ব্যাগ বের করে কিছু টাকা নীরার হাতে গুঁজে দিয়ে বলল, ফার্মেসির টাকা শোধ করে দিবি, আর আব্বুর জন্য ঔষধ নিবি। আমি আসছি না, তোর এত চিন্তা কিসের? ভাবিস না দয়া করছি। চাকরি করার পর আমাকে রেস্টুরেন্টে ট্রিট দিলেই হবে। যা, মন দিয়ে পড়াশোনা করবি। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। পূজার সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু আজান দেওয়াতে সে আবার ক্লাবের দিকে ফিরে আসে। ক্লাবে এসে দেখে অর্করা ডাক্তারকে তুলে এনেছে। আবির হকি স্টিক দিয়ে ডাক্তারের সামনে আসলো। ডাক্তার ভয়ে ভয়ে বলল, আমাকে মারছিস? প্রতীক সাহেন জানতে পারলে তোদের সবগুলোকে তুলে নিয়ে যাবে। তার জায়গাতে দোকান করেছি, তার অনুমতি আসে, আমি তো তার কাছে বিচার দেবই। তোরা আমার দোকানে তালা লাগিয়েছিস, মনে রাখিস সব। তোর দোকান আর তোর পতিত সাহেবকে দুটোই তোর পিছনে গুঁজে দিব। রাতুল, ওই শোন, চাবি ক্লাবে আছে। 1 মাস তোর ফার্মেসি বন্ধ। যা, তোর প্রজিত সাহেবকে যে বলবি ছাত্রনেতা আবির তোর দোকান বন্ধ করে দিয়েছে। যা এখান থেকে। ডাক্তার চলে যায়। অর্ক এগিয়ে আসে। অর্কের চোখে মুখে চিন্তাটা আবিরকে নিয়েই হচ্ছে, কারণ আবিরের সাথে থাকা এই ছেলেগুলো আবির নিজ হাতে বড় করেছে, নিজের কাছে রেখেছে। অর্ক মনে করে তার ছাত্র জীবন শুরুর দিকের কথা। নীরার মতো কিছুটা অর্কের জীবন ছিল। আবিরের জন্য সে আজ এত দূর এসেছে। নেতা হিসেবে আবিরকে সবাই দোষ দিতে রাজি, আর সেই জন্যই অর্ক আবিরকে নিয়ে বেশি ভাবে। ভাই, পূজার আপুর সাথে দেখা হয়েছিল? না, যাইনি। নামাজ পড়তে হবে। চল এখন মসজিদে যাব। কি যে করো তুমি! হিন্দু মেয়ের প্রেমে পড়ে আবার নামাজ কালাম করো, কোনো মানে নেই। চুপ কর তো। চল, আল্লাহর কাছে আমি পূজাকে চাই, তাকে বিয়ে করতে চাই আমি। আল্লাহ যেন আমার পূজাকে গিফট করে। মানে তুমি প্রার্থনায়ও পূজাকে চাও? কেন চাইবো না? আমার ভালো লাগে। সব কিছু তো আল্লাহর কাছেই চাইবো, তাই না? ওরা 4 জন মসজিদের দিকে এগিয়ে যেতে থাকে। প্রজিত সাহেব সবাইকে ডাকলেন। রীতি আর পূজাও আসলো। পূজা সোফাতে বসে সবার দিকে তাকায়। প্রজিত সাহেবের লোকজনও আছে বাড়ির ভিতরে। এমনিতেও বড় বাড়ি, তার উপর ঢাকার উত্তরের এই দিকটা সব হিন্দু পরিবার। প্রজিত সাহেব সবার উদ্দেশ্যেই বলল, আগামী পরশু হোলি উৎসব, সবাই নিশ্চয় জানো। প্রতিবারের মতো এবারে হোলি উৎসব আমার বাড়ির পাশে যে আমাদের বিশাল বড় খোলা মাঠ আছে সেখানে হবে। হাই সিকিউরিটি থাকবে, কোনো রকম ঝামেলা নেই। যদিও আমার সাথে ঝামেলা করার মতো কেউ নেই। মুসলিম আসার নিষেধ, তবে আমার অনুমতি নিয়ে আসতে হবে। হোলি উৎসবের জন্য সবাই প্রস্তুত হও। কারো শপিং করার বাকি থাকলে করে নিতে পারো। এবারে হোলি উৎসব বড় করে হবে। প্রজিত সাহেব কথাগুলো বলে চলে যায়। বাড়ির মানুষও এক এক করে চলে যায়। পূজা বসে থাকে সোফাতে, রীতি পাশে বসা। পূজার দিকে তাকিয়ে রীতি বলল, কি ভাবছো এত? আবিরের কথা? রীতিদি, কথা কি তোমায় আসতে হয় না? বাবা আবিরের কথা শুনলে মেরে ফেলবে, জানো না? আহা, কি প্রেম! ছেলেটার জন্য আমাদের দরদ দেখি উতলে পড়ছে। ইস, আবির মরলে তোমার কি গো?
ধ্যাত, এমনিতেই চিন্তায় আছি। কিসের চিন্তা? মনে নেই আগেরবার হোলিতে কি হয়েছিল? কি হয়েছিল? ওই যে রাকেশ ছেলেটার কথা বলছিস? ছেলেটাকে তন্ময় চোখ উপড়ে নিয়েছিল। ইস, কি সাংঘাতিক! কি যেন হয়েছিল? রাকেশের কোনো দোষই ছিল না। ভিড়ের মধ্যে আমার সাথে রাকেশের ধাক্কা লাগে, আর ধাক্কা লাগতেই যখন সে পড়ে যাচ্ছিল আমার ওড়না টেনে ধরে। ব্যাস, এটাই দেখে ফেলে বাবা। পরে তন্ময় এসে সবার সামনে রাকেশকে পেটাতে থাকে। ভয় পেয়েছিলাম খুব। আজও খারাপ লাগে ছেলেটার কথা ভাবলে। আবিরকেও যদি এভাবে মারে। আবির একদমই আলাদা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রীতি আর পূজা কথা বলতে থাকে। পুলিশ সাহেব বাহিরে এসে দাঁড়ালেন। একটা গাড়ি দাঁড় বাড়িতে প্রবেশ করলো। গাড়ি থেকে নামে রাজ সাহেব। পুলিশ সাহেবের কাছে এগিয়ে আসে রাজ। দুজনে কুশল বিনিময় করে। রাজের নিজে থাকা টেবিলের উপর বসত। পুলিশ সাহেব রীতিকে চা আনার জন্য বলে দেয়। দুজনে চেয়ারে বসে। পুলিশ সাহেব একটা সিগারেট রাজের দিকে বাড়িয়ে দেয়। তিনিও একটা সিগারেট জ্বালালো। দুজনে বসে সিগারেট খেতে থাকে। রাজ বলে, বর্দা, আবির কিন্তু অনেক ঝামেলা করছে, ওর থেকে পথটা নিয়ে নে তো। রাজ, এটার জন্যই তো তোমাকে বের করে আনা। রাজনীতি আমি বুঝি, সাথে মাস্তানিও, কিন্তু আবিরের ছাত্র জনতার সাপোর্টে আছে, এই জন্য কিছু বলতে পারছি না। তুমি ওর পিছনে লেগে থাকো। আর পুলিশ সাহেবের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। তিনি রিসিভ করে। ওপাশ থেকে ডক্টর লোকটা বলে, স্যার, আবির আমার দোকান বন্ধ করে দিয়েছে। আপনার থেকে অনুমতি আর আপনার মার্কেটে দোকান দিয়েও যদি এমন হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? এর একটা ব্যবস্থা করতে হবে। কি, আবির এটা করেছে? জি স্যার। পুলিশ সাহেব ফোন কেটে দেয়। রাগের চোখ মুখ যেন ওনার লাল হয়ে গেছে। আবিরের কথা শুনে তন্ময় এগিয়ে আসে। নিজে জেঠুকেই প্রশ্ন করে, কি হয়েছে? আবির কি করেছে? মোড়ের মাথায় যে জায়গাতে মার্কেট করেছিলাম সেখানে ডাক্তার ঘর করেছে, সেটা আবির বন্ধ করে দিয়েছে। এই আবিরকে যে কি করব আবির নিজে জানে না। বড় কোনো সুযোগ পাচ্ছি না। একবার বলেন কাকাবাবু, সালাকে ওর ক্লাবে চেয়ে মেরে আসি। ওর লাশ দেখার মতো সাহসও হবে না কারো। সে আমাদের পার্টির দল করে। সমস্যা আছে, আগে তাকে দল থেকে বের করতে হবে, সেটা রাজ করবে। তারপর বড় একটা ইস্যু পেলেই সোজা মেরে ফেলবি। চিন্তা করবেন না স্যার, আবিরকে আমি পথ থেকে সরানোর ব্যবস্থা করব, কিন্তু পূজাকে একটু বারণ করে দিয়েন। মিডিয়ার লোক তো ঝামেলা করতে পারে। সেসব ভাবতে হবে না। ক্লাবে মিটিং অ্যারেঞ্জ কর তন্ময়। হোলিতে সবাইকে ইনভাইট করতে হবে। আমাদের দলের সব পদের লোকদের চাই। পুলিশ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রাজও তার সাথে বেরিয়ে যায়। তন্ময় ফোন করলো কাকে যেন। ফোন রেখে দিয়ে সে চেয়ারে বসল। তখনই পূজা বের হয়। বাহিরের দিকেই যেতে থাকে। তন্ময় জোরে ডাক দেয় পূজাকে। পূজা এগিয়ে আসে তন্ময়ের কাছে। তন্ময় বলে, কি ব্যাপার, তোর চোখ মুখ শুকনো কেন? রাত জাগিস নাকি কিছু ভাবিস? কই, তুই কানা নাকি? সব দিকে নজর রাখতে হয় বুঝলি, বিশেষ করে তোর উপর তো একটু বেশি নজর রাখা দরকার। বাবার কথায় নাচা লোক তুই। এত বেশি সুন্দরী না হলেও পারতি। তবে তন্ময় থাকতে কারো সাহস নেই তোর দিকে তাকিয়ে কিছু বলবে। দেখতে ফেলে চোখ তুলে আনবো আমি। জঘন্য চিন্তা ভাবনা তোদের। প্রেম ভালোবাসা কোনো এলাও না, মনে রাখিস। আমিও এসব করি না। তবে সরাসরি বিয়ে করতে বারণ নেই। ভাবছি তোর বাবাকে বলবো তোর সাথে আমার বিয়ে দিতে, কি বলিস? চুপ থাক হারামি, মজা করিস কেন? মজা কখন করলাম? একটা ছেলে তোর বাবার আদেশেই যে তোকে প্রোটেক্ট করে, এটা সত্য নয়। বিশেষ কারণ আছে বুঝলি। না, বোঝার কোনো দরকার নেই। কাজ আছে, থাক। বাবার অফিসে তোদের মিটিং কল এসেছে, সেখানে আমার যেতে হবে। প্রেসের লোক বুঝলি তো, প্রোটেক্ট আমি নিজেকে করতেই পারি। সেটা তো পারিসই, কিন্তু অন্য ছেলের প্রেমে পড়িস না যেন। আসবো নাকি ড্রপ করে দিবনি? নিজের গাড়ি, অফিস গাড়ি সব আছে, তোর কোনো দরকার নেই। পূজা কথাগুলো রাগী গলায় বলে তন্ময়ের সামনে থেকে চলে যায়। তন্ময় পূজা চলে যাওয়া দেখছে।
পজির সাহেব সবাইকে পার্টিতে ডেকেছে, আবির আসেনি। আসার প্রয়োজনও নেই, কারণ আবির মুসলিম। পজির সাহেব আবিরকে ডাকেনি। এমনিতে আবিরের উপর তার রাগ জমা হয়ে আছে। 1 ঘন্টা অফিসের আলাপ করে সবাই চলে যায়। একদিন পর আজ বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ে হোলির রং খেলা শুরু হয়ে গেছে। পজির সাহেবের নিজের বিশাল বড় ফাঁকা জমি, সেটা প্রতিদিন খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আজ বিশাল বড় একটি স্টেজ সাজানো হয়েছে। স্টেজের চারপাশে বড় বড় 8টা সাউন্ড বক্স রাখা, জোরে গান বাজছে আর স্টেজে নাচ চলছে সকাল থেকেই। বড় থেকে শুরু করে বাচ্চারা রং ছুড়াছুড়ি করছে। বিশাল সিকিউরিটি গার্ড আর পুলিশ চারপাশে ঘুরে বেরিয়েছে। 1000 খানিকের বেশি লোক এই মাঠে উপস্থিত। রীতি, প্রান্ত আর তন্ময় হোলির মাঠে আসছে। পূজা রীতি একটা গলির চিপার সামনে এসে দাঁড়ালো। এত লোক, মানুষের ভর্তি। রীতি বলল, কি ব্যাপার, তোর কি হয়েছে? মুড অফ মনে হচ্ছে। না, এমনি কিছুটা ভয় হচ্ছে। তন্ময় দূরে থেকেও আমার ওপর নজর রেখেছে। কোনো ছেলে এসে যদি কিছু বলে, ছেলেটাকে মেরে ফেলবে সে। আরে ধুর, ওসব ভাবতে হবে না। স্টেজে দেখ ছেলেগুলো কি সুন্দর নাচতে পারে। কিরে পূজা, এখনো তোর গায়ের রং লাগেনি যে? দাঁড়া। তুই এই দাঁড়া, রং দিবি না, একদম রং দিবি না। আমি আপাতত রং মাখতে চাই না। রং দিলে চলে যাব কিন্তু। উফ, আচ্ছা দিচ্ছি না, চল ফুচকা খাওয়াবি। আমি মেয়ে হয়ে তোকে খাওয়াবো, তাই না? তুই ছাড়া, দাঁড়া, তোর বাবা কল করেছে, শুনে আসি। তন্ময় সেখান থেকে চলে যায়। বাংলা গান বাজতে শুরু করেছে। রীতি গানের তালে তালে আস্তে করে নাচা শুরু করলো। রীতি বলল, কি ব্যাপার, কি রং মাখিসনি কেন? আজ আবিরে মুখরিত চারিদিক। যা আবির মাখ। উফ, আবিরের নাম আবির রাখতে কে বলেছিল রীতিদি? রং মানেই তো আবির, আবির মানেই রং। উফ, আবির মাখবো তাই না? মাখবই না একদম। আজকে কেউ আমাকে আবির মাখাতে। পূজা কথাটা শেষ করতে পারেনি। এক মুঠ লাল রঙের দিকে ওর দিকে কে যেন ছুঁড়ে মারল। রীতি আর পূজা তাকায়। মুখে কালো একটা কাপড় বাঁধা, চোখ দুটো খোলা আছে, সাদা পাঞ্জাবি পরা। পূজা কিছু বলতে যাচ্ছিল, আবারও নীল রং পূজার উপর এসে পড়ল। রীতি কিছু বলার জন্য এগিয়ে আসবে, তখনই ওর পিছন থেকে কে যেন ওকে রং ছুঁড়ে মারে। রীতি পিছনে তাকাতে দেখে একটা ছেলে দাঁড়ানো। রীতি বলে, ওই ছেলে কে আপনি? পূজা, এই ছেলেগুলো। রীতি ঘুরে পাশে তাকাতেই দেখে পূজা নেই। পূজা কোথায় গেল? রীতি চারপাশে ঘুরে তাকালো, কিন্তু পূজা কোথাও নেই। রীতির দিকে যে ছেলেটা রং ছুঁড়ে মারছিল, সেই ছেলেটা আবার রং ছুঁড়ে মারে। রীতি এবার রেগে ছেলেটার দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়। রীতি বুঝতে পারে ছেলেগুলো পূজাকে সরিয়েছে। ছেলেটা দৌড়ায়, রীতিও দৌড়াতে থাকে, কিন্তু পূজা সে কোথায়? কে তার দিকে রং ছুঁড়েছে? রীতি ছেলেটার দিকে দৌড়াতে থাকে। কয়েক মিনিটের ভিতরে ছেলেটা গিয়ে একটা গলির ভিতরে আটকে যায়। ছেলেটা আর সামনে এগিয়ে যেতে পারে না। রীতি এসে সামনে দাঁড়ায়। হাঁপাতে সেই ছেলেটাকেই বলে, কে তুমি? আমার গায়ে রং চুচ্ছ কেন? এত সাহস কোথায় পেলে? ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু একটু করে পিছনের দেয়ালের দিকে পিছতে যেতে থাকে ছেলেটা। ঋতু এগিয়ে আসতে থাকে। বাইরের ফাংশনে হোলি খেলা, গান বাজনা চলছে, কিন্তু চিকন এই গলিতে দুজন মানুষ। একজন ভয়াত বিড়ালের ন্যায় চুপসে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। আরেকজন তাকে তাড়া করে ধরতে পারার আনন্দে খুশি উদযাপন করছে। রীতি একটু ভারী গলায় বলল, তোমাকে একবার পাকড়াও করেছি। ভাবছো ভিড়ের ভিতরে অচেনা সুন্দরী মেয়ের গায়ে রং লাগিয়ে দৌড়ে পালাবা? সেটা হচ্ছে না মিস্টার। আমাকে তো চেনো না, আমার নাম রীতি। এলাকার সব ছেলে আমাকে জানে আমি কেমন রাখি। ছেলেটা ভয়ে ঢোক গেল। কিছুই যেন তার বলে নেই। সে কেবল অনুমতি অনুসারে কাজ করছে। সামনের দিকে তাকালো। গলির ভিতরে পিছুরা 2-1 আসলেও এই দুজনকে দেখে আবারও দৌড়ে বের হয়ে যাচ্ছে। রীতি মোটা গলায় বলল, এবার পালানোর সুযোগ নেই, রং তোমার মাখতেই হবে। কথাটা বলে রীতি ডান হাত উঁচু করলো। হাতের মুঠে লাল রং। রীতি জোরে ছোড়ার জন্য একটু পিছনে আসতেই পায়ের নিচে থাকা একটা অর্ধ ইটের সাথে নিজের পা বেঁধে যেতে রীতি রং ছড়া তো দূরে থাক,
সে রীতিমতো মরামরি অবস্থা। রীতি নিজের টাল সামলাতে না পেরে হুমড়ি করে নিচে পড়ে যেতে লাগলো। কিন্তু এ কি, রীতি পড়ছে না কেন? ভয়ে চোটে সে তো চোখ বন্ধ করেছিল। না, সে ঝুলে আছে, নিচে পড়েনি। কিন্তু কেন? রীতি চোখ খুলে তাকালো। সে কি, এই ছেলেটা তার এত কাছে কেন? ছেলেটা রীতির কোমর চাপটে ধরেছে। ছেলেটা রীতির চোখের দিকে তাকায়। রীতিও ছেলেটার চোখের দিকে তাকিয়ে আছে। এভাবে বেশ কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকে। হঠাৎ বাচ্চাদের চিৎকারে দুজন যেন চমকে যায়। ছেলেটা হ্যাচকা টান দিয়ে রীতিকে সোজা করে, কিন্তু বার সাজলো জোরে টান। রীতিকে জোরে টানতেই রীতির ঠোঁটে এসে লাগলো ছেলেটার গালে। রীতি সহ ছেলেটাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর পূজার চোখে কে যেন হাত দিয়ে রেখেছে। পূজার মুখ খোলা। সে চাইলে চিৎকার দিতে পারে, কিন্তু পূজা সাহসী। সে জানে না তার হাত ধরে কে অন্ধকার চিপা গলের ভিতরে এনেছে। পূজা ধীরে স্থির গলায় বলল, কে কে আপনি? আমাকে ধরে এনেছেন কেন? আপনি জানেন না আমার বাবা? ছেলেটার এক আঙ্গুল পূজা ঠোঁটের উপর এসে স্থির হলো। পূজা বুঝে যায় তার কথা বলা যাবে না। হঠাৎ ছেলেটা বলল, রাধা যখন আবিরের রঙে রঙিন হয়েছে তখন কৃষ্ণ কি আর গাছের নিচে বসে থাকতে পারে? রাধাকে দেখার জন্য যে কৃষ্ণের ব্যাকুলতা সেটা রাধা বোঝেই না। ছেলেটার কথাগুলো বলে পূজার চোখের উপর থেকে ডান হাতটা সরালো। পূজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে হা হয়ে তাকিয়ে আছে। অবশ্য তাকানোটাই স্বাভাবিক, কারণ হাত ধরে টেনে আনার সাহস যে আবির নামের একটা মাত্র ছেলেটারই আছে। হ্যাঁ, এটাই আবির। আর সেই পূজাকে রগ মাখিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। আর আবির এখানে? আবিরের লোকজন তো আশেপাশে থাকবেই। পূজা থতমত খেয়ে গিয়েছে। আবির, তুমি তুমি এখানে কেন? ছাড়ো আমাকে, বাবা দেখলে তোমাকে মেরে ফেলবে। যাও এখান থেকে। না দেখা অবধি তো প্রেম করতে পারি, তাই না? প্রেম? কিসের প্রেম? যাও বলছি এখান থেকে, প্লিজ। না, যাব না, আগে তোমাকে দেখি। পূজা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবির এক আঙ্গুল দিয়ে আবার ওর ঠোঁটে হাত দেয়। পূজা চোখ বড় বড় করে আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে। আবির পূজার বাম গালে রং মাখানো হাত ঘষে দেয়। পূজার মুখে রঙের ছড়াছড়ি। পূজা কিছুই বলে না। আবির বলে, শ্রীকৃষ্ণ রাধার প্রেমে পড়েছিল সত্য। রাধাকে দেখার জন্য সে বাঁশি বাজাতো। রাধা ছুটে আসতো কৃষ্ণের কাছে। প্রেমলীলা চলতো তাদের। সেসব ইতিহাস, সেসব কাহিনী হয়ে গেছে। আমি কৃষ্ণকে দেখিনি, কৃষ্ণের রাধাকেও দেখিনি। আমি কলিযুগে আছি। আমি কলিযুগের কৃষ্ণ, যে কিনা রাধার প্রেমে মাতোয়ারা। আমার কাছে বাঁশি নেই, কিন্তু বাইকের হর্ন তো আছে। বাইকের হর্ন বাজালেই তুমি না হয় চলে এসো আমার কাছে। কৃষ্ণের বাঁশিতে প্রেমের সুর ছিল, যেটা রাধাকে টানতো খুব। তোমার বাইকের হর্নে কি তেমন সুর আছে যে আমাকে টানবে? বাঁশি নিয়ে এসো মিস্টার, তারপর রাধাকে পটিও। রাধার মনে প্রেম জাগলে বাঁশি সুরে নয়, বাইকের হর্ন শুনেও ছুটে আসবে রাধা। আমি সেই রাধা নই। পূজা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবিরকে। পূজা চলে যাওয়ার জন্য পা বাড়াইল। আবির পূজার হাত ধরে জোরে একটা টান দেয়। পূজা আবিরের বুকের কাছে এসে থেমে গেল। হোলির রং খেলায় তখন যেন চারপাশ বিশাল সাউন্ড বক্সে গান বাজা শুরু হয়েছে। পূজার মুখের উপর চুল এসে পড়েছে। আবির বাম হাত দিয়ে পূজার কোমর জড়িয়ে ধরল। ডান হাত দিয়ে সে পূজার মুখের উপর থাকা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। আবির পূজার চোখের দিকে তাকিয়েই বলল, না, না হয় আমার সাথে বাঁধলে তুমি 7 পাকের বাঁধন। 7 পাকে বাঁধতে সাহস লাগে, যেটা তোমার নেই। এই জন্যই আমাকে চিপাগলিতে টেনে এনেছো। আগে সাহস বাড়াও। পূজা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে পূজা চলে যাওয়ার দিকে। সে কি বলবে বুঝতে পারছে না। ওদিকে রীতি ছেলেটার হাত থেকে নিজেকে ছাড়ালো। কয়েক পা পিছিয়ে এসে নীরব দৃষ্টি তাকিয়ে বলল, এখান থেকে চলে যাও, কখনো আমার কাছে আসার সাহসও করবে না। আমার মতো বাচ্চা ছেলের এত সাহস নেই, আর তাছাড়া ওজন কমান। আপনাকে ধরে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে। ওই কি বললে? না মানে, নাম কি তোমার? অর্ক। আপনার নাম কি মিস ওজনওয়ালি? এই ছেলে, এবার কিন্তু সত্যি খুব খারাপ হচ্ছে। ধ্যাত,
তোমার লোকেই পূজাকে তুলে নিয়ে গেছে না? দাঁড়াও, আমি ওর বাবাকে বলছি। এই না না, প্রজি সাহেবকে বলবেন না প্লিজ। আবির ভাইকে এত তাড়াতাড়ি হারাতে চায় না। আবির মানে ওই প্রেমিক বয়ের ভাই নাকি তুমি? হ্যাঁ, কেন? আপনি চিনেন নাকি আবিরকে? হ্যাঁ, চিনবো না কেন? এই জন্যই বলি, তোমার এত সাহস কি করে হলো আমার গায়ে রং ছুঁড়ে মারার? আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, ভুলেও এই সীমানায় আসবে না। তুমিও না, ওই আবিরও না, বুঝেছ? রীতি কথাগুলো বলে ঘুরে হাঁটা শুরু করলো। অর্ক চুপচাপ দাঁড়িয়ে আছে। রীতি একটু থামলো, কিন্তু সে কোনো কথাই বলল না, ঘুরেও তাকালো না অর্কর দিকে। অর্ক হঠাৎ জোরে চিৎকার করে বলল, আপনি ওজনে ভারী, কিন্তু দেখতে পুরোই আকাশ পড়ি। রীতি ঘুরে তাকায়। অর্ক মাথা নিচু করে নিল। রীতি গলি থেকে বের হয়ে আসলো। পূজাকে সে ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে পূজার কাছে আসলো রীতি। কিছুটা হাঁপানো কণ্ঠে বলল, আবির কোথায়? তোর বাবা দেখলে সমস্যা আছে কিন্তু। তুমি আবিরের কথা জানলে কিভাবে? আর তোমার গায়েও রং কেন? কোথায় ছিলে তুমি? তোকে খুঁজতে খুঁজতে রং মেখে ভূত হয়েছি। চলো এখান থেকে, আবির আসছে। আমি ওর সাহস দেখে অবাক হচ্ছি। ঠিকমতো কথাই হয়নি আমাদের, অথচ দেখো ছেলেটার সাহস কত। কোনো ছেলে আমার দিকে তাকানোর সাহস করে না, আর ও আমাকে এই সবার সামনে হাত ধরে টেনে নিয়ে গেছে, আবার আমার গালে রঙও লাগিয়েছে। ছেলেগুলো আসলেই বজ্জাত। কি সাহস বাবা! চল এখান থেকে। ওরা প্যান্ডেল থেকে চলে আসে। আবির, অর্ক, রাতুল আর কাব্য বাহিরে মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। কাব্য প্রশ্ন করলো, ভাই কি হয়েছে? সব কিছু ঠিকঠাক? পূজা বৌদির সাথে কথা হয়েছে? হয়েছে। মেয়ে আমাকে অ্যাভয়েড করে। করাটাই স্বাভাবিক, সে অন্য ধর্মের, তুমি মুসলিম, কখনো সম্ভব নয়। এজন্য তোমার এসব বাদ দেওয়া দরকার ভাই। ওই কি বললি? বাদ মানে কি? কোনো বাদ নাই ভাই, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। পূজা বৌদি হবে আজ থেকে আমাদের, যা হওয়ার হবে। মেয়ে পড়বে না কেন? সত্যি ভালোবাসো না তুমি? পড়াতে বাধ্য, তুমি কোনো বাদ দিবা না ভাই। অর্কের কথা শুনে আবির সহ বাকি দুজনও হাঁ হয়ে তাকায়। আবির অবাক হয়ে গেছে, কারণ কয়েকদিন আগেও অর্ক এসব থেকে সরে আসার জন্য আবিরকে বলেছে কখনো মিল হবে না, সমস্যা হবে, এইসব কিছু আবিরদের সামনেই বলেছে। কিন্তু আজ কি হলো? আবিরকে অর্ক নিজেই প্রেম করতে বলে, ঘটনা কি? আবির একটু কাশি দিয়েই বলল, ভাই অর্ক, তুই ঠিক আছিস তো? মানে কি ঠিক থাকবো না কেন? মনে হচ্ছে তো তুই ঠিক নেই। সায়ক আবিরকে বলেছিস পূজার সাথে লেগে থাকতে, কিভাবে সম্ভব? আসলে মানে ভেবে দেখলাম আবির ভাই তো ভালোবাসে, সেই ভালোবাসাটাকে পূর্ণতা দিতে আমাদের সাহায্য করা দরকার। অর্ক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ওরা তিনজন বোকার মতো অর্কে চলে যাওয়ার দিকে দেখছে। অর্কের হঠাৎ এত পরিবর্তন ঠিক বুঝতেই পারছে না। এর পিছনের কারণ কি? তন্ময় বাড়ির ভিতরে আসলো। রীতি আর পূজাকে বাড়ির ভিতরে গাছের নিচে বসে থাকতে দেখলো। তন্ময় সোজা ওদের সামনে এসে দাঁড়ালো। তন্ময় অবাক হয়ে রীতি আর পূজার দিকে তাকিয়ে থাকে। তন্ময় বলে, কি ব্যাপার, তোর গায়ে রং কেন? আমি জানি না তোকে রং মাখাতে গেলাম, তুই বললি এগুলো ভালো লাগে না। এখন তোরা দুজনে রং মেখে বসে আছিস সেখানে, আর পুরো প্যান্ডেলে তোদেরকে খুঁজলাম, কোথাও পেলাম না। চলে এসেছিস কেন? এত প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেব? আমাকে বলতে পারতি রং মাখামাখি করবি, তা না একাই তোরা সব করেছিস। সে কি? আর তোর থেকে রং মাখতে চাই মানে? চাই মানে হলো, আসলে একটা পিচ্ছি আছে পূজার অফিসে, সেই পিচ্ছি আসছিল, এসে রং মাখিয়ে গেছে। ও, তবে পূজা, তোকে লাল রঙে হেব্বি সুন্দর লাগছে। তোকে আমার দিকে তাকাতে বলেছি, যা ভাগ। পূজা কথাটা বলে সেখান থেকে চলে আসে। তন্ময়ের ফোন বাজে উঠল। ফোনের স্ক্রিনে তাকে দেখে প্রদীপ সাহেবের নাম্বার থেকে কল এসেছে। তন্ময় কল রিসিভ করে। প্রদীপ সাহেব ওপাশ থেকেই বলল, হোলির অনুষ্ঠানে আবির এসেছিল, রাস্তায় ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখেছে আমার লোকেরা, সে কেন এসেছিল খোঁজ নেয়। আর পূজা কোথায়? সবকিছু ঠিক আছে? হ্যাঁ কাকাবাবু, পূজা তো আমার সামনেই ছিল, মানে বাড়িতেই। ও গিয়েছিল পিচ্ছিদের সাথে রং খেলে দ্রুতই চলে এসেছে। ও, এই আবির কি করছিল এখানে? সারাকে কোনো রকমে মারার ওই পাচ্ছে না। প্রজিত সাহেব ইল্লিগাল কাজ করে না, আর যদি সেটা করে সেটা গোপনই করে। আবিরের সাথে দেখা করার ব্যবস্থা কর। আচ্ছা দেখছি।
তন্ময় ফোন কেটে দেয়, বুঝতে পারছে না সে কি করবে। আবির কেন এসেছিল কে জানে। তবে তন্ময়ের আফসোস সেখানে না। সে ভেবেছিল আজকে পূজাকে নিয়ে ঘুরবে, ভালো একটা সময় কাটাবে, কিন্তু না, এসব আর হলো না। তন্ময় মনে মনে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আবিরা সবাই ক্লাবে বসে আছে। নীরা আসলো ক্লাবে। নীরাকে দেখে সবাই কিছুটা অবাক হয়েছে। নীরার হাতে একটা টিফিন বক্স। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। আবির প্রশ্ন করে, কি ব্যাপার তুই এখানে? বিরিয়ানি রান্না করেছি, তাই তোমার জন্য নিয়ে এলাম। সব সময় তো বাহিরের খাবার খাও। ও আচ্ছা, আবির ভাই তো সবই আপনার, আমরা কেউ কিছুই না। চল সবাই। আরে থামেন, সবার জন্যই আছে। আর ভাইয়া তো আমার ভাইয়া, যার কেউ নেই আমরা আছি, আল্লাহও আছে, পুরো পৃথিবীটা তার। আবির চুপচাপ নীরার দিকে তাকালো। নীরা প্লেট আনে। সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসলো। নীরার টিফিন বক্স থেকে বিরিয়ানি বেড়ে দেয় সবাইকে। আবির কল্পনাতে তার মায়ের কথা ভাবতে থাকে। একটা কালো আধার অন্ধকার ছন্ন সময়ে সব কিছু যেন শেষ হয়ে যায়। হাবিব সেগুলো মনে করে জোরে একটা নিঃশ্বাস নিল। ক্লাবের ছাত্রনেতার দায়িত্ব অর্ক, নীরা, এখন এসবই যেন সব কিছু। সবার খাওয়া দাওয়া শেষ। নীরা বলে, যাই তাহলে, প্লেটগুলো পরিষ্কার করে আসি। আমিও হেল্প করি। এত কষ্ট করে রান্না করলেন, একটু তো হেল্প করা যেতেই পারে। যা তাহলে তুই। সবাই টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। তখনই দরজায় টোকা পড়ার শব্দ পায় আবির। তাকে দেখে রাজ এসেছে। অর্ক তাড়াতাড়ি ড্রায়ারে থাকা পিস্তলটা হাতে নিল। আবির ইশারায় অর্ককে তা নামিয়ে রাখতে বলে, আসুন ভাই, ভিতরে আসুন। আরে বাহ, এত সম্মান! ওই মেয়েটাকে? আমার বোন। বোন? সেটা কবে হলো? যাই হোক, মালটা কিন্তু দেখতে দারুণ। সেই রকম কাপড় ছুটে আসলো রাজের কাছে। অর্কের হাত থেকে পিস্তল কেড়ে নিল। রাজের কপালে সোজা ধরে বলল, তোকে এখানেই মেরে রাখবো, বুঝলি? ঠিকভাবে কথা বল। কাব্য, যেখানে যাচ্ছিস সেখানে যা। ভাই বসেন আপনি। ভাই ও ছোটটা এত মাথা গরম হয়ে থাকে। যাই হোক, আমি জানি পূজার সাথে তোর কিছু একটা চলছে। হোলিতে তো আসার খবরটা আমি প্রজিতকে দিয়েছি। এটা বলিনি তুই আর পূজা রং খেলা করেছিস। যাই হোক, একটা ডিল করতে আসলাম। আমার জায়গাটা তুই ছাড়বি। আমি প্রজিত সাহেবকে তোর আর পূজার ব্যাপারটা বলবো না। সাথে তোর বোনকে আমাকে দিবি, বুঝছিস? এবার সত্যি তোকে এখানে কেন এসেছেন? বললাম না চলে যা। অর্ক, এটা আমাদের ক্লাব। এখানে আসা মানুষদের অসম্মান তো করতে পারি না। ভদ্রতা দেখাও, সম্মান পাবা। ঠিক আছে ভাই, আপনি যান। প্রজিত সাহেবের ব্যাপারটা দেখবনি। আপনি নিজেকে আগে সামলিয়ে রাখবেন। ওকে ব্রো, কথা হবে আবার। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির টেবিলে একটি কিল মারল। সবাই আবিরের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবির এখানে কিছুই বলবে না। এখন সময় মতো সবটা বুঝিয়ে দেবে। কাব্য নীরাকে নিয়ে ক্লাব থেকে বাইর হয়ে আসে। আবিরের কথা মতো নীরাকে কাব্য বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য নীরার পাশাপাশি হাঁটতে থাকে। নীরা বলে, রাজ আমাকে নিয়ে বাজে কথা বলছিল, তাই না? ওগুলো ভাববেন না, ভাই সামলে নেবে। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি এত রেগে গিয়েছিলেন কেন? যতদূর শুনেছি আপনারা আবিরের জন্য জীবনও দিতে পারেন, কিন্তু রাজ তো আবিরকে এখন কিছু বলেনি। তাহলে আপনার এমন রাগ কোথা থেকে আসলো? সে আপনাকে নিয়ে কিছু বলেছিল, যেটা আমার সহ্য হয়নি, ভালো লাগেনি। কেন? আমাকে কিছু বললে তাতে আপনার কি? জানি না, তবে আমার সামনে আপনাকে কেউ কিছু বললে কি? তাকে মেরে ফেলবো। এত সাহস? সাহস নয়, এটা রাগ। রাগ? কিসের রাগ? আপনার বাড়ির সামনে চলে এসেছি, বাই। কাব্য কথাটা বলে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। নীরা স্থির হয়ে দাঁড়িয়ে কাব্যকে ডাকলো, শুনুন। এত রাগ দেখাবেন না, আমার জন্য তো মোটেও না। আচ্ছা। সাবধানে যাবেন, আবার আসবো। কখন? হয়তো বিকালে। আচ্ছা,
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কাব্য কথাটা বলে সেখান থেকে হর্ন হর্ন করে চলে আসে। সে মনে মনে খুশি অনেকটা, কিন্তু এই খুশির কারণ কাব্য আপাতত জানে না। তবে নীরার সাথে কথা বলাটা যেন খুশির ব্যাপার। প্রজিত সাহেবের অফিসে বসে আছে আবির। আবিরের সামনে প্রজিত সাহেব, তন্ময় রাজ বসা। প্রজিত সাহেব আবিরের দিকে তাকিয়ে সিগারেট টেনে যাচ্ছে। আবির চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। প্রজিত সাহেব সিগারেটের অর্ধেক স্টেটে রেখে আবিরকে বলে, আবির, তোমার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নেই, আর না তুমি আমার বিরোধী দলের কেউ। তুমিও যে লীগের আন্ডারে কাজ করো, আমিও সেই লীগের সভাপতি। দল তোমারও আছে, আমারও আছে। এমপি কেবল নামে আমি। তোমার সাথে সামাজিক কিছু দ্বন্দ্ব দেখেছি। আমি চাই না তোমার সাথে এই দ্বন্দ্বটা বড় রূপ নিক। তুমি যা যা করেছো তার জন্য ক্ষমাপত্র লিখবা, আর তন্ময়ের কাছে মাপ চেয়ে চলে যাও। আবির প্রজিত সাহেবের দিকে তাকালো। এতক্ষণ আবির ওটাকে পাত্তাই দিচ্ছিল না, মানে ঠিকভাবে তাকায়নি সে। তবে এবার প্রজিত সাহেবের দিকে তাকিয়ে আবির একটু হাসলো। তন্ময়ের দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তন্ময়ের দিকে এগিয়ে আসে। আবিরকে দেখে সবাই হাসছে, কারণ এতদিনে সে সাহস দেখিয়ে চলেছে। আর আজকে প্রজিত সাহেবের ভয়ে চুপসে গেল। আবির তন্ময়ের সামনে দাঁড়িয়ে ওপরের বোতামটা লাগিয়ে দিয়ে তন্ময়ের গলা ঠিক করে দেয়। তারপর আস্তে গলায় বলল, এখন থেকে ভালোভাবে থাকিস, না হলে আমার সামনে তোর কোনো বেয়াদবি দেখলে তোর মরা দেহ কোথায় আছে সেটা তোর কাকাবাবুও জানতে পারবে না। আর বেশি কাকার পাওয়ার দেখালে তোর আর কাকার দুটোই পুড়ে দেব, বুঝেছিস? আবির? আবির? হ্যাঁ আবির আমি। কারো পকেটে টাকা গুজে কারো গোড়াতে তেল মাখিয়ে ছাত্রনেতা হয়নি আমার ভাগ্য। আর ছাত্র জনতার ভোটে আমি ছাত্র নেতা হয়েছি। আমি এত রাজনীতি বুঝি না, তবে আমার ছাত্র জনতার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা ঠিকই বুঝি। আমি থাকতে ভার্সিটিতে কোনো বেয়াদবি চলবে না। যদি হয় এমন, তাহলে 160 কিলোমিটার ব্যাগে সোজা মিডিল স্টাম্প ফেলে দেব। আবির কথাগুলো প্রজিত সাহেবের চোখে চোখ রেখেই বলে। সেখান থেকে বেরিয়ে যায়। তন্ময় তার কোমর থেকে পিস্তল বের করে আবিরের দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু রাজ এসে তন্ময়কে শক্ত করে ধরে। তন্ময়কে টেনে এনে বলে, গেমস তো এবার আমরা খেলবো। হিয়ার কার্ড বলে কিভাবে ছক্কা মারতে হয় সেটা আমি জানি। কিছুদিন সময় দেন, বাকিটা আমি সামনে নেব। ততদিনে আপনার ভাইয়ের ছেলেকে সামনে রাখুন। তন্ময়, ঠান্ডা হ। এখানে যা হয়েছে তা যেন বাইরে না যায়। একটা ছোট্ট সুযোগ দরকার আবিরকে মারার। বিশ্বাস কর, ভগবানের দিব্যি, আবিরকে আমি মেরেই ফেলবো। প্রজিত সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তন্ময়ের মাথায় রাগের বিশালতা যেন কমছেই না, কিন্তু রাজ ঠান্ডা মাথাতেই আছে। কারণ রাজ জানে আবিরের দুর্বলতা কোথায়, আর সে ওটারেই গেম খেলার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তার আগে আবির পূজার কম্বিনেশনটা দরকার। সন্ধ্যা হয়েছে, বেশ কিছু সময় হলো। আবির বাইক নিয়ে বের হলো। আবিরের লোকজন কেউ এখন নেই। সে পূজাকে দেখতে যাচ্ছে। বাইক স্টার্ট করতে কে যেন দৌড়ে ওর বাইকের পিছনে বসলো। আবিরকে কে বলে ডাকতে পিছনে বসা ছেলেটি বলল, ভাই আমি অর্ক। তুমি বৌদির সাথে একা দেখা করতে যাবে কেন? আমি তো আছি, কোনো সমস্যা হলে আমি সামলাবো। একা গেলে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে কি করবা? আমি আছি না, চলো চলো। অর্ক, কি হয়েছে তোর? হঠাৎ এত চেঞ্জ, বল আমাকে। আজব, তোমাকে ভালোবাসি ব্রো, চলো তো। অর্কের কথা শুনে আবির মুচকি হাসলো। সে আর কি করবে? বাইকে স্টার্ট দিয়ে পূজার বাড়ির দিকে যেতে থাকে। ওইদিকে নীরা তার বাড়ি থেকে বের হতে দেখা কাব্য দাঁড়িয়ে আছে। নীরা অবাক হয়। সে দ্রুত হেঁটে কাব্যর পাশে এসে দাঁড়ালো। কাব্য নীরাকে দেখেই বলল, আসলে এদিকে একটা ডাক্তারের দোকান আছে, আমি মেডিসিন আনতে আসছিলাম। আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? বাহ, কি সুন্দর সাজিয়ে মিথ্যে কথা বলেন তো মিস্টার। মিথ্যা? কই, কিসের মিথ্যা? এদিকে কোনো ফার্মেসি নেই, যেটা আছে তা আপনাদের ক্লাবের আগেই। সেটা ওই যে উল্টো দিকে, এদিকে তো নেই। ও, তাহলে আমি এমনি এসেছিলাম ঘুরতে ঘুরতে। অপেক্ষা করছিলেন নাকি? নীরার কথা শুনে কাব্য চুপ হয়ে গেল। মনে মনে বেশ খানিকটা লজ্জাও পেল সে। তবে নীরার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, মানে না। কখন থেকে অপেক্ষা করছিলেন? বিকেল থেকে। পাগল নাকি আপনি? জানি না, তবে ভালো লাগছিল।
চলুন এবার। নীরা কাব্যের সাথে হাঁটতে থাকে। ওইদিকে আবির আর অর্ক প্রদীপ সাহেবের বাড়ির দক্ষিণ পাশের দিকে আসলো। এখান থেকে পূজাকে দেখা যায়, মানে পূজা এই সোজা করে বেলকনিতে আসে। আবির আর অর্ক এসে পায়চারি করে সেদিকে পূজা, ওদিকে পূজা বিছনায় বসে আছে। রীতি পূজার ঘরে আসলো। পূজাকে দেখতেই রীতি বলল, আজকে এখনো আবিরেরা আসেনি? আবিরেরা মানে? আবির আর কে? না মানে আবিরের সাথে আরো কয়েকটা পোলাপাইন থাকে না, ওরাও তো আসে তার সাথে। জানি না ও আসলে কি না আসলেও কি। যাও তো, আমার এখন ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই তো ব্যালকনিতে যেয়ে দাঁড়াবি। চল দুজনে গল্প করি। রীতি পূজার হাত ধরে টেনে নিয়ে আসে ব্যালকনিতে। আবির অর্কের হাত ধরে আড়ালে চলে যায়। রীতি নিচে তাকায়, কেউ নেই সেখানে। পূজাও তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। রীতি মন খারাপের সুরেই বলে, ধ্যাত, আজকে আসলোই না। তোমার এত মন খারাপ হচ্ছে কেন? না এমনি। পূজা, তুই আবিরকে পছন্দ করিস তাই না? পছন্দের বিষয়টা লং টাইমের হয় না, ভালো লাগাটা দ্রুতই ঘটে। এটা যেন মরিচিকার মতো, আকর্ষণী করে দেখার সাথে সাথে। কেউ যদি কালো হয়, তবু ভগবান এমন একজনকে তার জন্য সৃষ্টি করেছে, ওই কালো মানুষটির প্রিয় মানুষ হয়ে যায়। সেটা প্রথম দেখাতেই ঘটে। তারপর তো ভালোবাসা, প্রেম শুরু হয়, তাই না? তোদেরটাও এমন। আবির তোকে প্রথম দেখেছে। এমন তো নয় যে আবির এর আগে কোনো মেয়ে দেখেনি। তোর থেকেও সুন্দরী মেয়ে অনেক আছে। আবির তোকেই কেন চুজ করবে? আবার তুই দেখ, আবিরের দিকে কত স্মার্ট ছেলে তোর পেছনে ঘুরেছে, মার খেয়েছে, হাত পা ভেঙেছে। সে তুলনায় আবির কিন্তু তাদের থেকে লো লেভেলের। তারপরও তোর ভিতরে আবিরকে নিয়ে এত ভাবনা চিন্তা, সেটা ভালোবাসা বোঝায়। ঠিক বলেছি তো পূজা? রীতির কথা শুনে পূজা অবাক হয়। রীতি দিয়ে এত কিছু কিভাবে জানে? পূজা জোরে একটা শ্বাস নিল, ধীর স্থির গলায় বলল, পার্বতী দিকে এইটার জন্যই তো মরতে হয়েছে। আমার দাদুরা তো দুই ভাই, বড় দাদুর ছেলে একটাই, আর তার একটা মাত্র মেয়ে ছিল পার্বতী দি। বাড়ির সবাই তাকে কত কত আদর করত। প্রথম সন্তান হিসেবে বাড়িতে তার আদরের শেষ ছিল না। একটা ছেলেকে ভালোবাসছিল। 3 বছর ভালোবাসার পরও ছেলেটা তাকে ছেড়ে দেয়। তাদের ব্রেকআপ হয়। আমি তখন 8-এ পড়ি। দিদি তখন কলেজের শেষ ইয়ারের ছাত্রী। দিদি একদিন বিকালে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তারপর নিজের রুমে যেয়ে দরজা আটকে দেয়। যখন সে বের হয় তখন তার লাশ বের হয়। বাম হাতে তার একটা কাগজ ছিল। ফ্যানের সাথে দিদি ঝুলেছিল। সেই কাগজে বড় বড় করে লেখা ছিল, প্রণব, ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে। পরের জন্মে তোমাকেই চাইব। এরপর বড় কাকাবাবু কষ্টে স্ট্রোক করে। এখনও তিনি কথা বলতে পারে না। নিজের মেয়ের ঘরে পড়ে আছে আজ 10 বছর ধরে। বাবা এসব কিছু সহ্য করতে পারেনি। প্রণবকে খুঁজে বের করে কি বীভৎসভাবে তাকে মেরেছিল। প্রণবের মাথা কেটে হাতে করে নিয়ে আসে বাড়িতে। আমাদের সবাইকে ডাকে বাবা। ওর মাথা দেখিয়ে বলে, আজ থেকে এই বাড়িতে প্রেম ভালোবাসা বন্ধ। কেউ যদি ভুলেও এই ভালোবাসার সম্পর্কে জড়ায়, যাকে সে ভালোবাসবে তাকে এভাবেই মরতে হবে। আর আমার পরিবারের ছেলে মেয়ের পেছনে কেউ ঘুরলে তাকেও মরতে হবে। তারপর থেকেই তো এসব বন্ধ। কত ছেলে আমার সাথে এসে কথা বলছে, কি হয়েছে সেই ছেলেগুলোকে আমি আর তার পরের দিন থেকে এই অবধি দেখিনি। তন্ময় নয়তো বাবা যে সেই ছেলেদেরকে গায়েব করে দিয়েছে। খুব কষ্ট হয় রীতিদি। আমার জন্য ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, এই সবগুলো আর মেনে নিতে পারি না। আবিরকে নিয়ে এটাই টেনশন। হ্যাঁ আমি জানি সে ছেলেদের লাইন লেগে থাকে আমার কাছে। আবিরের থেকেও বেস্ট ছেলে চান্স নিতে চাই, কিন্তু আবিরের ভিতরে যে জিনিসটা আছে সেটা অন্য সব ছেলেদের ভিতরে নেই। আর সেটা হলো সাহস। আবিরের সাহস আমাকে মুগ্ধ করে, তাকে নিয়ে ভাবতে বাধ্য করে। ভাবনাগুলো আস্তে আস্তে ভালো লাগায় পরিণত হয়েছে। তারপরও ভয় করে। এমনিতেও সে অন্য ধর্মের। বাবাকে না হয় পায়ে ধরে অনুরোধ করে বলতে পারতাম যে ভালোবাসি কাউকে, তা মেনে নাও, কিন্তু আবিরের কথা কিভাবে বলবো? সে মুসলিম,
আর আমি হিন্দু, আমাদের অনুভূতির কোনো মানে নেই। পূজা মন খারাপ করে কথাগুলো বলো। রীতি মুচকি হেসেই বলো, আরে এত চিন্তা কিসের তোর? পালাবি তোরা, পালিয়ে চলে যাবি অনেক দূর, যেখানে তোদের কেউ যেন না খুঁজে পায়, আর একসাথে থাকবি। ভালোবাসাটা হলো আসল ব্যাপার, ভালোবাসা মানুষকে সুখ এনে দেয়। এত ভাবার। রীতি আর কথাগুলো শেষ করতে পারলো না, নিচের দিকে ফিরেছিল সে। আর ঠিক তখনই চোখের সামনে অর্ককে দেখতে পায়। রীতি অর্ককে দেখে হা করে তাকিয়ে থাকে। অর্ক রীতির দিকে তাকিয়ে থাকে। রীতি পূজাকে বলো, বললাম না আবির আসবেই, সাথে তার লোকজনও আছে, দেখিস। আবির তো নেই, ওটা আবিরের ডান হাত। মানে আবিরের সাথে সব সময় যে ছেলেগুলো চিপকায়া থাকে, তার ভেতরে এই ছেলেটা বেশি আবিরের পাশে থাকে। কি যেন নাম মনে নেই। অর্ক ওর নাম, অনেক ভদ্র ছেলে, কথা কম বলে, আবিরকে ভালোবাসে, সুন্দর করে কথা বলে। ও মা, তুমি এসব কিভাবে জানো? কাহিনী কি? না মানে আবির কোথায়? তাকে দেখছি না কেন? আজ আসবে না সে, থাকো ভেতরে যাচ্ছি। পূজা কথাটা বলে ঘুরে যখনই সে চলে আসবে, ঠিক তখনই দেখতে পায় আবির অন্য পাশে ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সে এদিকে পূজা বা রীতি তাকায়নি। হঠাৎ পূজা আবিরকে দেখে কেঁপে উঠল। কাপা কাপা হাতে রীতির হাত ধরেই বলল, রীতিদি, আবির আবার রুমের ব্যালকনির সোজা দাঁড়িয়ে আছে, দেখো। পূজা ভয়াতক গলায় কথাটা বলল। ঋতু তাকিয়ে চমকে ওঠে। এখন কি হবে রে? তোর বাবা যদি আবিরকে দেখে ফেলে? আবিরকে সরিয়ে আনো দিদি, প্লিজ, এক্ষুনি। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। পূজা আবিরের দিকে তাকালো। আবিরকে ইশারায় বলল সেখান থেকে চলে আসতে, কিন্তু আবির মাথা ছাকিয়ে না করে দেয়। হাতের ইশারায় পূজাকে দেখিয়ে নিজের হাত নিজের ঠোঁটের সাথে লাগিয়ে চুমু দিয়ে বোঝায়। পূজা যদি একটা ফ্লাইং কিস দেয় তাহলে সে এখান থেকে সরবে। রীতি আর পূজা আবিরের ইশারা বুঝতে পেরে আরও ভয় হয়। পূজা উত্তেজনায় রীতির হাত ধরে চাপতে থাকে। রীতি বলল, চিন্তা করিস না, দাঁড়া, আমি সরাচ্ছি আবিরকে। রীতি কথাটা বলে পূজার রুমে গেল। কিছু সময় পর রীতি আসলো হাতে একটা কাগজ নিয়ে। সেটা হাতের ভিতরে দলমলা করে অর্কর দিকে ছুড়ে দেয়। অর্ক সেটা হাতে লুফে নিল। কাগজটা অর্ক মেলে দেখে সেখানে লেখা, এই যে খরগোশ, আমার জন্য ছোট করে একটা কাজ করে দাও। তোমার ভাইয়াকে ওখান থেকে সরিয়ে আমার আশেপাশে আনো না, না হলে আমি ভেতরে চলে যাব। অর্ক আর দেরি করে না, তাড়াতাড়ি আবিরের কাছে দৌড়ে যায়। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে আবিরের হাত ধরে টেনে আনে অর্ক। পূজা জোরে একটা শ্বাস ছাড়লো। পূজা বলল, কি ব্যাপার অর্কের সাথে তোমার কি চলছে? কই কিছু না, দেখ আবির ডাকছে। আবিরের দিকে পূজা তাকালো। আবির বাইক থেকে এক দৌড়ে লাল গোলাপ এনে পূজার সামনে ধরে। পূজার সামনে হাঁটু মুড়ে বসে আবির। সেম প্রসেস অর্ক করে, কিন্তু আবির পূজার দিকে কোনো খেয়ালই নেই। আবির ব্যস্ত পূজার জন্য, আর পূজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির যা করছে অর্ক ঠিক একই কাজে করছে। আবির পূজার দিকে ফুলগুলো বাড়িয়ে ডান হাত সামনে আনলো, হাতের আকৃতি যেমন লাভ বানিয়ে দেখানো হয়। আবির ঠিক একটা হাত দিয়ে লাভ বানালো, নিজের বুকের বাম পাশে রাখলো, কিন্তু আর অর্ধেক কোথায়? পূজার দিকে ইশারায় হাত উঁচু করতে বলল। পূজাও আবিরের সাথে হাত বানিয়ে আবিরের দিকে এগিয়ে ধরল। আবির ফুলগুলো মাটির উপরে রাখলো, ধুলার উপর আঙ্গুল দিয়ে লিখলো ভালোবাসি। তারপর আবির উঠে দাঁড়ায়, পূজার দিকে হেসে তাকে সেখান থেকে চলে যায়। তারপর